নীলাম আয়নার সামনে দাঁড়িয়ে এক ধ্যানে তাকিয়ে আছে তার প্রতিচ্ছবির দিকে। ফুটিয়ে ফুটিয়ে দেখছে নিজেকে, কারণ সে আজ আবারও বধূর সাজে সেজেছে। সে কি কখনো ভেবেছিল যে 1 বছরে 2বার তাকে বউ সাজতে হবে? দুইবার তাকে বাসর ঘরে বসতে হবে, বরের অপেক্ষায় বাহারি ফুলে সজ্জিত বিছানায়। প্রথমবার যখন বাসর ঘরে বসেছিল, তখন ছিল কারোর জন্য প্রতীক্ষার পালা। কখন সে আসবে? মনে ছিল ভালোবাসার মানুষটার জন্য অন্যরকম এক ভালো লাগা, প্রিয় মানুষটাকে পাওয়ার আকাঙ্ক্ষা। মুখে ছিল লজ্জা রাঙা হাসি, চোখে ছিল প্রিয় মানুষটাকে একটিবার দেখার আকুলতা, স্বভাবে ছিল চঞ্চলতার ভাব। কিন্তু আজ আজ সে অনুভূতি শূন্য। মনে হচ্ছে হাহাকার নেই কোনো ভালোবাসা, মুখে বিষাদতার ছাপ, চোখে আষাঢ়ের বাড়িধারা। এমনটা তো সে চায়নি, তবে কেন কেন ওর বেলায় এমনটা হলো? বিধাতাকে বারবার বলতে ইচ্ছে হচ্ছে, হে নিষ্ঠু বিধি, কেন এমন করলে? খুব বেশি কি চেয়েছিলাম তোমার কাছে? শুধু তো চেয়েছিলাম প্রিয়ন্তকে আঁকড়ে ধরে বাঁচতে, ওকে নিয়ে সারা জীবন একসাথে কাটাতে, ওর বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে। এটাই কি আমার বেশি চাওয়া হয়েছিল তোমার কাছে? বলো, কেন এমন হলো? কেন তাকে কেড়ে নিলে? কি আমার অপরাধ বলো? বলে এই রুমের চারিদিকে তাকাতে লাগলো। আজও সে বউ সেজেছে, ঘরটাও সাজানো হয়েছে ঠিকই আগের মতো, তবে সেটা প্রিয়ন্তর জন্য না, অন্য কারো জন্য। আজ থেকে সে অন্য কারো। প্রিয়ন্তকে মুছে ফেলতে হবে মন থেকে, হয়তো সারা জীবনের জন্য। না চাইতেও বাকি দিনগুলো কাটাতে হবে অন্য কারো সাথে, একই ঘরে একই বিছানায়। এটাই কি তবে নিয়তির লেখা? কথাটা ভাবতেই প্রিয়ন্ত বলে চিৎকার করে উঠল নিলাম। বিছানার সব ফুলগুলো ছিঁড়ে ফেলে দিল ফ্লোরে। হাতের কাছে যা পাচ্ছে সব ভেঙে চুরমার করে দিচ্ছে। সমস্ত ঘর এলোমেলো হয়ে আছে। দেখে মনে হয় যেন কিছুক্ষণ আগে অনেক বড় সড়ো একটা ঝড় বয়ে গেছে এই রুমে। বিছানার পাশে ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো নিলাম। ওইদিকে জয়ন্ত ছাদে একা দাঁড়িয়ে দূর আকাশের জ্যোৎস্না ছড়ানো চাঁদ মামার পাশে থাকা উজ্জ্বল তারাটা দেখে কাঁদছে, আর মনে মনে বলছে, দাদা ভাই, তুই এমন কেন রে? কেন এত বড় শাস্তি দিলি আমাকে? কেন ছেড়ে চলে গেলি আমাদের? তোকে যে আমি খুব বেশি মিস করছি রে। কেন এমনটা হলো বলতে পারিস? তোকে ছাড়া আমি যে নিঃস্ব রে, খুব একা হয়ে গেলাম আজ। আমি যার পারছি না, আজ আমাকে তোর আমানতের দায়িত্ব নিতে হয়েছে। কেন বলতে পারিস? নিলাম যে তোর জন্য পাগল প্রায়। আমি কি করে তাকে সামলাবো বল? সে কি কখন আমাকে সেই অধিকারটা দেবে? সাথে সাথেই তারাটা জ্বলে ওঠে। জয়ন্ত বিস্মিত চোখে তাকিয়ে রইল তারার দিকে, আবারও প্রশ্ন ছুড়ে মারলো তারাটার দিকে। আমি চাই না, বিশ্বাস কর, আমি চাই না। দাদা ভাই, তোর জায়গাটা নিতে আমি কখনো চাইনি রে। আমি তো শুধু চেয়েছিলাম দূর থেকে ওকে আজীবন ভালোবেসে যেতে। কিন্তু তুই তুই তার হতে দিলি কোথায়? অনেক বড় দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়ে চলে গেলি। নিচের জন্য না হয়, তোর জন্য শুধু নিলামের পাশে ছায়া হয়ে থাকতে চাই। তো রেখে যাও আমানতের দায়িত্ব নিতে চাই। আশীর্বাদ করিস রে, তোর আমানতের দায়িত্ব যেন পুরোপুরি নিতে পারি। আমি জাস্ট সবচেয়ে বেশি অসহায় রে। বলেই রেলিং এর ওপর মাথা ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়লো জয়ন্ত। কাঁধে হঠাৎ কারো হাতের স্পর্শ পেয়ে মাথা তুলে তাকালো জয়ন্ত। নবীন দাঁড়িয়ে আছে তার পাশে। নবীনকে দেখে জয়ন্তকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করতে করতে বলতে লাগলো, দোস্ত, জীবনটা এমন কেন হলো বলতে পারিস? কেন বিধাতা এক ভাইয়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে আরেক ভাইকে কেড়ে নিয়েছেন? নিয়তি কেন এতটা স্বার্থপর? বিশ্বাস কর, আমি এমনটা কখনো চাইনি রে। আমি নিলামকে ভালোবাসি ঠিকই, তবে দাদা ভাইয়ের জায়গাটা আমি কখনো নিতে চাইনি। আমি তো সবসময় চাইতাম ওরা যেন ভালো থাকে, সুখে থাকে। তবে কেন আজ এমনটা হলো বলতে পারিস? শান্ত হ দোস্ত। দেখ, বিধাতা যা করে ভালোর জন্যই করে। তিনি কখন কি করেন তা তো তিনি স্বয়ং নিজেও জানেন না। ভালোর জন্য করেন বলছিস? এটা কেমন ভালো বলতে পারিস? বাবা মার থেকে তার প্রথম সন্তানকে, স্ত্রীর থেকে স্বামীকে, পৃথিবীর আলো দেখার আগে অনাগত সন্তানের থেকে তার বাবাকে কেড়ে নিয়ে, ভাই থেকে ভাইকে কেড়ে নিয়ে তিনি কেমন ভালো করেছেন বলবি? আমি যার পারছি না রে, এত দখল নিতে আমি আর পারছি না। বলেই নবীনকে জড়িয়ে ধরলো জয়ন্ত। নবীন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে ওকে, কি বা বলার আছে? কারণ জয়ন্তর প্রশ্নের উত্তর যে ওর জানা নেই।
জয়ন্ত নবীনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ও, আপনাদের তো ওদের পরিচয়টাই দেওয়া হয়নি। নিতিন দত্ত একজন টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। প্রিয়ন্ত ছিল নিতিনবাবুর বড় ছেলে। 6 মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় সে, আর জয়ন্ত ওনার ছোট ছেলে। বাকিটা গল্প পড়তে পড়তে জানতে পারবেন। নবীন বলল, দেখ জয়ন্ত, তোকে এভাবে ভেঙে পড়লে চলবে না। তোর কাঁধে এখন অনেক বড় দায়িত্ব। তুই যদি ভেঙে পড়িস তবে নিলামকে কে সামলাবে বল? জয়ন্ত চোখ মুছে বলতে লাগলো, তুই ঠিক বলেছিস, আমার ভেঙে পড়লে চলবে না। আমাকে যে হাল ধরতেই হবে। মা, বাবা, নীলাম আর নতুন অতিথির দায়িত্ব আমাকে নিতেই হবে। হঠাৎ নিচ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে জয়ন্ত ও নবীন দৌড়ে নিচে যেতে লাগলো। জয়ন্তর রুম থেকে আওয়াজটা আসছে। জয়ন্ত রুমে গিয়ে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। নীলাম ফ্লোরে পড়ে আছে, তার প্রচন্ড ব্লিডিং হচ্ছে। সমস্ত সাদা ফ্লোরটা রক্তে লাল হয়ে গেছে। জয়ন্তর বাবা মা সহ সবাই ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। নিমেষেই জয়ন্তর মাথাটা হ্যাং হয়ে যায়। বিচলিত হয়ে ওর মায়ের দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলের এমন চাহনি দেখে ওর মা কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, দেখ না বাবা, হঠাৎ করেই নিলামের কি থেকে কি হয়ে গেল। তোর বাবা হসপিটালে কল করেছে, এখনই অ্যাম্বুলেন্স আসবে। কিছু সময়ের মাঝেই নিলামকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। অপারেশন থিয়েটারের সামনে সবাই বসে আছে। নিলামের কন্ডিশন ভালো নেই। সবার মনে চিন্তার ছাপ, কারণ নিলামের প্রেগন্যান্সির মাত্র 8 মাস চলছে। তারপর আবার এখনই ডেলিভারি করতে হচ্ছে, আবার প্রচুর ব্লিডিং হচ্ছে। বেবি ও মায়ের কন্ডিশন খুব খারাপ। জয়ন্ত কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। মনে প্রচন্ড ভয় এসে তাড়া করতে লাগলো। নিলামের কিছু হয়ে গেলে সে কি নিয়ে বাঁচবে? নিলাম যে শুধু ওর ভালোবাসা, তাই না, ওর বেস্ট ফ্রেন্ড দা ভাইয়ের রেখে যাওয়া শেষ সম্বল। স্মৃতির পাতায় ভেসে উঠল কিছু স্মৃতি। জয়ন্ত ডুব দিল অতীতে। প্রিয়ন্ত সবে মাত্র লেখাপড়া শেষ করে বাবার বিজনেসটা দেখাশোনা করছে, আর জয়ন্ত অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। দুজনেই খুব নম্র ভদ্র, তাই সবাই তাদেরকে খুব পছন্দ করে। দেখতেও খুব স্মার্ট, এক কথায় যাকে বলে মেয়েদের ক্রাশ। তবে প্রিয়ন্তর থেকে জয়ন্ত খুব চঞ্চল স্বভাবের। এক ভাই অন্য ভাইয়ের প্রাণ। দুজন দুজনের মনের কথা একজন আরেকজনকে না বলে থাকতেই পারে না। জয়ন্তর বেস্ট ফ্রেন্ড ছিল নীলাম। প্রিয়ন্ত খুব ভালোবাসে তাকে, কিন্তু সেই কথা জয়ন্ত জানে না। প্রিয়ন্ত শুধু এই একটি কথায় জয়ন্তর থেকে লুকিয়ে রেখেছে, কারণ নীলামকে সে এখনো তার মনের কথা মুখ ফুটে বলতে পারেনি। নীলাম প্রায়ই জয়ন্তদের বাসায় আসে, কারণ জয়ন্ত ছোটবেলা থেকে ওর একমাত্র বেস্ট ফ্রেন্ড, আর নীলামের বাবা ও জয়ন্তর বাবা দুজন ভালো বন্ধু। তাই জয়ন্তদের বাড়ি বেশি আসা হয় নীলামের। নিতিন ও মিতা অর্থাৎ জয়ন্তর মা নীলামকে খুব ভালোবাসে। আজ ফ্রাইডে, ভার্সিটি প্লাস অফিস বন্ধ, তাই প্রিয়ন্ত ও জয়ন্ত নাক ডেকে ঘুমাচ্ছে। আন্টি, তোমার গাধাটা কোথায় গো? কোথায় আবার, ভার্সিটি বন্ধ বলে নাক ডেকে ঘুমাচ্ছে। কি, বেলা 11টা বাজে এখনো ঘুমোচ্ছে? দাঁড়াও, ওর ঘুম বের করছি। বলেই নিলাম ওপরে চলে আসে। চুপি চুপি জয়ন্ত রুমে ঢোকে। জয়ন্ত চাদর মুড়ি দিয়ে উল্টো হয়ে ঘুমিয়ে আছে। বাহ বাহ, কি আনন্দে ঘুমাচ্ছে মহারাজ দেখো। আর আমি এত কষ্ট করে এলাম, দাঁড়া তোর ঘুম বের করছি। বলেই নিলাম এক লাফে উঠে বসলো জয়ন্তর পিঠের ওপর। তারপর ইচ্ছে মতো কিল ঘুষি মারতে লাগলো। হঠাৎ এমন আক্রমণে প্রিয়ন্ত ভ্যাবাচাকা খেয়ে গেল। হ্যাঁ, এটা প্রিয়ন্ত ছিল। ভোরে জয়ন্তর প্রচন্ড গরম লাগছিল, তাই এসি অন করলে প্রিয়ন্ত বাধা দেয়, কারণ ওর খুব ঠান্ডা লাগছে। এই নিয়ে দুই ভাই ঝগড়া বাঁধিয়ে দেয়। পরে জয়ন্ত প্রিয়ন্তর গোষ্ঠী উদ্ধার করতে করতে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ে। নিলামের কিল ঘুষি খেয়ে প্রিয়ন্ত চিৎকার করে বলতে লাগলো, মা, ডাকাত পড়েছে বাড়িতে, বাঁচাও। এই ডাকাত, আমার কাছে টাকা পয়সা কিছু নেই, সব বাবার কাছে আছে, তার কাছে যাও, আমায় আর মেরো না প্লিজ। প্রিয়ন্তর এমন কথা শুনে নিলাম ভ্যাবাচাকা খেয়ে গেল। মুখ থেকে চাদরটা সরিয়ে প্রিয়ন্তকে দেখে দিল এক গগন ফাটানো চিৎকার। নিলামকে দেখে প্রিয়ন্ত হা হয়ে তাকিয়ে আছে, মুখে কোনো কথা নেই। তার স্বপ্নের রাজকুমারী তার সামনে, তাও আবার তার পিঠের ওপর চড়ে বসে আছে। ভাবতেই মনটা কেমন করে উঠতো। কিন্তু নিলামের গগন ফাটানো চিৎকার শুনে তড়িঘড়ি করে পাশ ফিরতেই নিলাম ব্যালেন্স সামলাতে না পেরে সোজা বিছানার ওপর পড়লো। প্রিয়ন্ত তাড়াতাড়ি করে নিলামের মুখ চেপে ধরে। দুজোড়া চোখের মিলন হলো। দুজনেই দুজনের দিকে তাকিয়ে রইল।
দুজনেই দুজনার চোখের গহীনে ডুবে যায়। যেন কতকালে তৃষ্ণার্থ ওরা, এবার যেন তৃষ্ণা মেটাচ্ছে। দুজন দুজনের এতটাই কাছে যে দুজনের হার্টবিট দুজনেই শুনতে পাচ্ছে। প্রিয়ন্তের চোখের দিকে তাকাতেই নীলামও যেন কেমন একটা ফিল করতে লাগলো। ওর মনে হচ্ছে যুগ যুগ ধরে যেন এই চোখের নেশায় ডুবে যেতে পারবে ও। নীলামের চিৎকার শুনে তড়িঘড়ি করে মিতা কিচেন থেকে দৌড়ে এসে ওদেরকে এভাবে দেখে বিষম খেলো। লজ্জায় কিছু বলতে পারলো না, তাই দরজাটা আটকে সেখান থেকে চলে গেল। ওইদিকে নীলামের চিৎকার শুনে জয়ন্ত গেস্ট রুম থেকে চোখ ডলতে ডলতে নিচের রুমের দিকে যেতে লাগলো। কিন্তু সেখানে গিয়ে যা দেখলো সেটা দেখার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না। তাড়াতাড়ি করে মোবাইলটা পকেট থেকে নিয়ে ফটাফট কয়েকটা পিক তুলে নিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দুজনের পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করলো। কোনো ভাবান্তর নেই দেখে বাথরুম থেকে এক বালতি পানি এনে দিল দুজনকে ভিজিয়ে। এতক্ষণে হুঁশ এলো দুজনার। জয়ন্তকে দেখে প্রিয়ন্ত লজ্জা পেয়ে জয়ন্তর মাথায় একটা চাঁটি মেরে বাথরুমে ঢুকে গেল। নীলাম রাগী লোকে জয়ন্তর দিকে তাকিয়ে বলল, এই হাতির নাতি উল্লুকের ভাই ভাল্লুক, তুই পানি দিলি কেন? হে মা, তুই জানিস না মস্ত একটা উল্লুক যে তোর ওপর চেপে বসেছিল, তাকে তাড়াতেই তো বানিয়ে দিলাম যেন তাড়াতাড়ি তোকে ছেড়ে দেয়। কি তাই বলে তুই এভাবে আমাকে ভিজিয়ে দিবি? এখন আমি বাড়ি যাবো কি করে? কেন? উল্লুকটা নিচে পড়ে যখন ওর দিকে ট্যাপ ট্যাপে তাকিয়েছিলি তখন মনে ছিল না? হায় রে প্রেম, এতদিন কোথায় ছিল? উগান্ডায় হারামি, কি বললি তুই? বলে হাতের কাছে শোপিসটা দেখে যদি মরতে লাগলো জয়ন্তকে। কিন্তু ও কি আর পায় কে, জয়ন্ত এক দৌড়ে পগার পা। নীলাম পারছে না নিজের চুল নিজেই ছিঁড়তে। তার মনেই ছিল না যে আজ শুক্রবার, আজ প্রিয়ন্ত ও জয়ন্ত যে একই রুমে থাকে। রগে কটমট করতে করতে কেবিনেটটা খুলে জয়ন্ত সমস্ত কাপড় চোপড় ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। সেখান থেকে একটা কালো 3/4 প্যান্ট ও সবুজ রঙের টি শার্ট নিয়ে পড়তে লাগলো। আর সাথে তো বিখ্যাত বিখ্যাত গালি দিয়ে জয়ন্তর গোষ্ঠীর তুষ্টি করছে। ঠিক তখনই এন্ট্রি নিল প্রিয়ন্ত। প্রিয়ন্ত যে বাথরুমে ঢুকেছিল সেই কথা নিলাম ভুলেই গিয়েছিল। আবারও সেই ভুবন কাঁপানো চিৎকার। প্রিয়ন্ত দৌড়ে বাথরুম থেকে বেরোতে গিয়ে স্লিপ কেটে নিলামকে দিয়ে ধমরাম করে মাটিতে পড়ে গেল। এবার দুজনের ঠোঁট একত্রিত হয়ে গেল। নিলাম পড়ে গিয়ে চোখ খিচে আছে, কিন্তু প্রিয়ন্ত এক ধ্যানে ওর প্রেয়সীর দিকে তাকিয়ে রইল। আবার চিৎকার শুনে জয়ন্ত রুমে এন্ট্রি নিল, কিন্তু এই অবস্থায় দুজনকে দেখে এবারও বড় ধরনের একটা শক খেলো। সাথে সাথে কিছু পিক তুলে নিল। ওদের ধ্যান ভাঙতে ইচ্ছে করেই জয়ন্ত দিল এক চিৎকার। প্রিয়ন্ত ক্যাবলা কান্তের মতো তাকিয়ে রইল জয়ন্তর দিকে, কি হচ্ছে তা বুঝবার জন্য। আর এদিকে নিলাম তাকিয়ে আছে প্রিয়ন্তর দিকে। কিরে গাধার দাদা, এভাবে হাতির মতো চেল্লাচ্ছিস কেন? কি? আমি হাতের মতো চিল্লাচ্ছি? তা চিল্লাবো না তো কি করবো? এমন একটা রোম্যান্টিক দৃশ্য দেখবো তা আমি কখনো কল্পনা করেছিলাম নাকি? বিনা টিকিটে এমন একটা ফিল্ম দেখবো যদি আগে জানতাম না, তবে নবীন, টিনা, রাজকে আমি বাড়িতে রেখে আনতাম। হায় রে, কালে কালে যেন কত কি দেখতে হবে তা স্বয়ং বিধাতাই জানেন। বিয়ে না করেই এমন, না জানি বিয়ে করলে আরো কত কি দেখতে হবে। তোদেরকে তো কচু পাতার মেটেল দেওয়া দরকার। তবে রে হারামি, বলেই যেই উঠতে যাবে তখনই পায়ে নিলামের ওড়নাটা পিছলে গিয়ে আবারও পড়লো নিলামের ওপর। আমি কিচ্ছু দেখিনি ভাই, তোরা দিনে দুপুরে রোম্যান্স কর, আমি চললাম। বলেই জয়ন্ত দরজাটা লক করে এক দৌড়ে পালালো। প্রিয়ন্ত সবে মাত্র শাওয়ার নিয়ে এসেছে, গায়ে এখনো বিন্দু বিন্দু পানি ঝুলে আছে। মাথা থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে নিলামের মুখে। সেই পানির স্পর্শে নিলাম কেঁপে কেঁপে উঠছে বারবার। প্রতিটা পানি বিন্দু ওকে নতুন কোনো শিহরণের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। সে যেন এক নাম ঢাচানা অনুভূতি। নিলামের ঠোঁট জোড়া কাঁপছে। প্রিয়ন্ত পলকহীন ভাবে তাকিয়ে আছে ওর কাঁপা কাঁপা ঠোঁটের দিকে। প্রিয়ন্ত বারবার আকৃষ্ট হচ্ছে নিলামের ঠোঁটের প্রতি। নিজেকে কেন জানি না কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে তার। তাই তাড়াতাড়ি করে উঠে কাপড় নিয়ে আবার বাথরুমে ঢুকে পড়ে। নিলাম ওর যাওয়ার পানে তাকিয়ে রইল পলকহীন ভাবে। মনে মনে ভাবতে লাগলো, আজ কেন এমন লাগছে আমার? আর প্রিয়ন্ত তাকে তো এতদিন ধরে দেখে আসছি, কই কখনো তো এমন অনুভূতি হয়নি। তবে আজ কেন এমন লাগছে? কেন বারবার তার স্পর্শ পেতে ইচ্ছে হচ্ছে? কি নাম দেবো এই অনুভূতির? আচ্ছা, সে এত সুন্দর কেন? কেন তার থেকে চোখ ফেরাতে পারছি না? কি জাদু আছে তার মাঝে যে বারবার এভাবে কাছে টানছে আমায়?
জয়ন্ত চুপি চুপি দরজাটা খুলে চোরের মতো উঁকি দিতেই দেখলো নীলাম আগের জায়গায় এক হাতে ভর দিয়ে বাথরুমের দিকে তাকিয়ে আছে, ভাবলেশহীন ভাবে। সে একটা শয়তানি হাসি দিয়ে আস্তে আস্তে রুমে এসে নীলামের পাশে বসে ওর নাক চেপে ধরে। নিঃশ্বাস নিতে না পারে হকচকিয়ে উঠে বসে নিলাম। জয়ন্ত সন্দিহান চোখে তাকিয়ে আছে তার দিকে। নীলাম আমতা আমতা করে বলল, এমন ভাবে তাকিয়েছিস কেন? আমার কি পাখা গজিয়েছে নাকি শিং গজিয়েছে? নীলামের কথা শুনে জয়ন্ত বলল, তোর পাখাও গজায়নি, সিংহ গজায়নি, বিশাল বড় একটা রোগ হয়েছে। জয়ন্তর কথা শুনে নীলাম ভুরু কুচকে বলল, রোগ? কিসের রোগ? আর আমার রোগ হয়েছে আর আমি জানি না? এই রোগ হলে রোগীরা জানে না তো, বাকি সবাই জানতে পারে। নীলাম চিন্তিত গলায় বলল। এটা আবার কেমন রোগ যে আমি জানি না? জয়ন্ত একটা বোকা বোকা হাসি দিয়ে বলল, এই রোগের নাম কি জানিস? না তো, কি নাম? প্রেম রোগ। বলেই দিল এক তো। নীলাম বোকার মতো তাকিয়ে রইল জয়ন্তর যাওয়ার পানে। কি বলে গেল হারামিটা? প্রেম রোগ? সেটা আবার কি? হঠাৎ মানেটা বুঝতে পেরে লজ্জায় লাল নীল হতে লাগলো। এক দৌড়ে বাড়ি থেকে চলে গেল নিজের বাড়ির উদ্দেশ্যে। পেছন থেকে জয়ন্ত অনেক বার ডেকেছে, কিন্তু সেই দিকে একবারও ফিরে তাকায়নি সে। বর্তমান ওটি রুমের বাতিটা নিভে গেছে, সবার চোখ এখন সেদিকে। একজন ডক্টর বেরিয়ে আসতে দেখে জয়ন্ত দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলো, ডক্টর, নীলাম এখন কেমন আছে? রোগী আপনার কে হয়? জয়ন্ত ডক্টরের কথা শুনে ইতস্ততের মাঝে পড়ে গেল। কি বলবে সে? সত্যিটা কি বলা ঠিক হবে? তাই আমতা আমতা করতে লাগলো। পাশ থেকে নবীন বলে উঠলো, রোগী ও তোর স্ত্রী। ও আচ্ছা, কংগ্রাচুলেশন মিস্টার। পাশ থেকে নবীন বলে উঠলো, ওর নাম জয়ন্ত। ওহো সরি, আসলে আপনার নামটা জানা ছিল না। আপনার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। আপনার স্ত্রী সন্তান দুজনে এখন আউট অফ ডেঞ্জার। ডক্টরের কথা শুনে সবাই যেন সুস্থির নিঃশ্বাস ফেললো, কিন্তু জয়ন্ত যেন সেখানেই পাথর হয়ে গেছে। বারবার ডক্টরের বলা শেষ কথাটা কানে বাজছে। আপনার স্ত্রী সন্তান দুজনেই আউট অফ ডেঞ্জার। অজান্তেই চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। নবীন ওর মনের অবস্থা বুঝতে পারে, তাই কাঁধে হাত রেখে জয়ন্তর মন ভালো করার জন্য একটা খোঁচা মেরে বলল, রিল্যাক্স মাই ডিয়ার, রিল্যাক্স। কি সৌভাগ্য আপনার, বাসর রাতে বউ সহ বাচ্চা ফ্রি। একেই বলে কপাল। একবার এদিকে আয় তো ভাই, তোর কপালের সাথে নিজের কপালটা একটু ঘষে নেই। যদি এমন ভাগ্য আমারও হয়। নবীনের এমন কথা শুনে জয়ন্ত একটা ম্লান হাসি দিয়ে নবীনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সত্যি কি আমি খুব লাকি রে? হুম, হ্যাঁ লাকি, তবে এমন ভাগ্য যেন কারণ হয় রে। দোস্ত, সত্যি করে একটা কথা বল না, ও কি আমাকে বাবা বলে মেনে নেবে? আর নীলাম কি তা হতে দেবে? বল না আমাকে, প্লিজ বল। জানি না রে, তবে নিলাম যে ধরনের মেয়ে এত সহজে সবকিছু মিটমাট হবে বলে মনে হয় না। তবে তুই যদি শান্ত থাকিস তবেই সেটা সম্ভব। আরো টুকটাক অনেক কথা হলো দুই বন্ধুর মাঝে। এরই মাঝে একে একে সবাই নীলাম ও তার মেয়েকে দেখে এলো, কিন্তু এখনো জয়ন্ত নীলামের সামনাসামনি হয়নি। এখন নীলাম জয়ন্তকে মোটেও সহ্য করতে পারে না, কারণ যেদিন থেকে জানতে পেরেছে জয়ন্ত তাকে ভালোবাসে, আর সেটা প্রিয়ন্ত জেনে ইচ্ছে করে হারিয়ে গেছে তার জীবন থেকে, তাই সেদিন থেকে সেই জয়ন্তকে সব ঘৃণা করে। সে মনে করে প্রিয়ন্তর মৃত্যুর জন্য একমাত্র জয়ন্তই দায়ী। এই বিয়েতেও সে রাজি ছিল না, কিন্তু পরিবার ও প্রিয়ন্তের শেষ চিহ্নের কথা ভেবে সে রাজি হয়ে যায়। তবে সে জয়ন্তকে বলেছিল, দেখ জয়ন, আমি তোকে বিয়ে করেছি বলে ভাবিস না যে তোকে মেনে নিয়েছি। তুই আমার স্বামীর হত্যাকারী, তোকে তো আমি কখনোই ক্ষমা করব না। শুধু বিয়েটা করেছি তোকে তিলে তিলে যন্ত্রণা দেবার জন্য, যাতে বুঝতে পারিস ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে কেমন লাগে। আরে আমি প্রিয়ন্তকে আজীবনের জন্য হারিয়ে ফেলেছি, কিন্তু তুই তো তোর ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েও না পাওয়ার আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবি। তোর সেই ক্ষত বিক্ষত চেহারাটা দেখে আমার পৈশাচিক মনটা ভরে উঠবে। তুই কখনোই আমাকে পাবি না, যদি পাসও তা হলো আমার লাশ, এছাড়া কিছুই না। আমি না তোর কখনো ছিলাম, না কখনো হব। কথাটা মনে হতেই জয়ন্তর চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল, কিন্তু সে হেরে যাওয়ার পাত্র নয়।
সে মনে করে যদি ওর ভালোবাসা সত্যি হয় তবে একদিন না একদিন সে নিলামকে নিজের করে পাবেই, আর ভেঙে দেবে নিলামের সমস্ত ভুল ধারণাটা। নিতিন এসে ছেলের কাঁধে হাত রেখে বলে ওঠেন, কিরে বাবা, মেয়েকে কোলে নিবি না? এখন থেকে যে ও তোর মেয়ে, ওকে যে সমাজে তোর পরিচয়ের স্বীকৃতি দিতে হবে। যা বাবা, কেবিনে যা। জয়ন্তর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, না বাবা, আমি পুচকির বাবা হতে চাই না। ও যে দাদা ভাই সে চেনো, আমি শুধু ওর দায়িত্ব নিতে চাই। বাবা, তুমি নিলামকে বলো না, আমি কখনো ওর কাছে স্বামীর অধিকার চাইবো না, পুচকির বাবা হতেও চাইবো না, শুধু দাদা ভাইয়ের শেষ ইচ্ছেটা পূরণ করতে চাই। বলেই ওর বাবাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মিতা ছেলের সব কথা শুনে চোখ বন্ধ করে নেয়, মনে মনে বলতে লাগলো, এত কষ্ট তুই কি করে সহ্য করে আছিস আমি জানি না, তবে বিধাতার কাছে প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি তিনি তোর সকল কষ্ট গুছিয়ে দেন। মিতা ছেলের মাথায় হাত রেখে বলল, বাবুই, তোকে মাটিতে রাখিনি পিঁপড়ায় খাবে, মাথায় রাখিনি উকুনে খাবে, আর আজ সেই তুই এতটা কষ্ট পাচ্ছিস। আমরা বাবা মা হয়ে কি করে তা মেনে নিব বল? আমরা বোধ হয় তোর জীবনটা নষ্ট করে দিলাম রে। এক ছেলেকে তো হারিয়েছি, কিন্তু তোকে হারালে যে পাগল হয়ে যাব, আমি মরেই যাব রে বাবুই। না মা, এমন কথা বলো না, দাদা ভাইকে তো চিরতরে হারিয়ে ফেলেছি, আর তোমাদের হারালে তো আমি কি নিয়ে বাঁচবো বলো? আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই মা, সবাইকে নিয়ে। বলে ওর বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এদিকে নিলাম মেয়েকে পেয়ে খুব খুশি। তার ভালোবাসার মানুষটার অস্তিত্ব এই মেয়ে, তার বেঁচে থাকার শেষ অবলম্বন। মেয়ের দিকে ছল ছল চোখে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, মামনি, তুই যদি না থাকতি না, তাহলে যে আমি তোর বাবার কাছে কবেই চলে যেতাম। তোর জন্যই যে আমার বেঁচে থাকা, তুই আমার শেষ অবলম্বন। আমাকে ছেড়ে যাস না কখনো, নয়তো যে আমি মরে যাব। আজ যদি তোর বাবা থাকতো। আমার কিন্তু মেয়ে চাই, বুঝলে? না, আমার ছেলেই চাই। ছেলে না মেয়ে এই নিয়ে দুজনের মাঝে ঝগড়া বেঁধে যায়। এক পর্যায়ে ক্লান্ত হয়ে দুজনেই চুপ হয়ে যায়। তখন জয়ন্ত এসে বলে, তোদের ছেলে হোক বা মেয়ে হোক, বাবা কিন্তু আমাকেই ডাকবে। কথাটা মনে হতেই নিলামের চোখ দুটো রক্ত বর্ণ হয়ে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। আমি কখনোই তোকে আমার মেয়ের ধারের কাছেও আসতে দেব না। তুই আমাদের জীবনের অভিশাপ, তুই আমার প্রিয়ন্তের খুনি। আমি তোকে কখনোই ক্ষমা করব না। বলে চোখ দুটো বন্ধ করে নেয়। এতক্ষণ জয়ন্ত বাইরে দাঁড়িয়ে নিলামকে দেখছিল। ওর কথা ও মুখভঙ্গিমা দেখে সে যা বোঝার বুঝে গেছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলতে লাগে, আমি জানি তুই কি ভাবছিস, এতদিনের বন্ধুত্ব আমাদের, কিন্তু আফসোস তুই এখনো আমাকে চিনতে পারলি না। বলে সেখান থেকে চোখ মুছতে মুছতে ছাদে চলে এলো। আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো পুরোনো দিনের কথাগুলো। সেদিন জয়ন্তদের বাসা থেকে চলে আসার পর রাতে যখন ঘুমোতে যায়, নিলাম চোখ বন্ধ করতেই ভেসে ওঠে সকালে প্রিয়ন্তের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো, জয়ন্তের লাগামহীন কথাগুলো। সেই সব কথা মনে হতে নিলাম নিজে নিজেই লজ্জা পেতে লাগতো। এরই মাঝে মেসেজ টোনটা টুংটাং শব্দে বেজে ওঠে। জয়ন্ত সকালে তোলা পিকগুলো পাঠিয়েছে। ছবিগুলো ওপেন করতেই নিলামের চোখ দুটো যেন ওটোর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে হাঁ হয়ে দেখছে ছবিগুলো। সাথে সাথে কল করে জয়ন্তকে। জয়ন্ত কল রিসিভ করতেই নিলাম ওর 14 গোষ্ঠীর শ্রাদ্ধ করতে শুরু করে। জয়ন্ত হাসে হেসে বলে, আরে থাম থাম, আমার গোষ্ঠীর শ্রাদ্ধ তোকে করতে হবে না, বলা তো যায় না, পরে আবার নিজের অজান্তেই নিজেরই না শ্রাদ্ধ করে ফেলিস। জয়ন্তর কথা শুনে নিলাম এবার থেমে পাল্টা প্রশ্ন ছুড়ে মারে ওকে। হ্যাঁ, কি বললি তুই? আমার শ্রাদ্ধ? হ্যাঁ, আমার আবার শ্রাদ্ধ হতে যাবে কেন? তুই যদি আমাদের ফ্যামিলি মেম্বার হোস, তো আমাদের শ্রাদ্ধ হলে কি তোর শ্রাদ্ধ হবে না? এই জগলি ছাগল, আমি আবার তোদের ফ্যামিলি মেম্বার হলাম কবে থেকে? এখন আপাতত হননি, তবে খুব শীঘ্রই হয়ে যাবেন। মানে? মানে তোর মাথা। অনেক রাত হয়েছে বোন, এবার নিজে ঘুমার, আমাকে ঘুমাতে দে। গুড নাইট, কাল ভার্সিটিতে দেখা হবে, ওকে? নিলামকে আর কিছু বলতে না দিয়ে কলটা কেটে দিল জয়ন্ত। নিলাম হ্যালো হ্যালো বলতেই আছে, কিন্তু জয়ন্তকে আর পায় কে? সে তো এখন ঘুমের দেশে।
এদিকে প্রিয়ন্ত জয়ন্তর কথা শুনে বোকার মতো তাকিয়ে আছে। কি বললো? কার সাথে এমন করে কথা বলছে? তবে কি সে নিলামের সাথে কথা বলছিল? নিলামের নামটা মনে হতেই ওর বুকটা ধক করে উঠল। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে প্রশ্ন করেই বসলো। কিরে, কার সাথে কথা বলেছিস? তোর বউয়ের সাথে। মানে? মানে তোর বউ শ্যাওড়া গাছের পেতনি, বুঝলি? এই, এবার আজাইরা প্যাচাল বাদ দিয়ে এখন ঘুমাতো, আমার খুব ঘুম পেয়েছে। বলেই জয়ন্ত ওপাশ হয়ে ঘুমিয়ে গেল। প্রিয়ন্ত অসহায়ের মতো কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, কারণ সব কিছু যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। চোখ বন্ধ করতেই ভেসে ওঠে নিলামের ফেসটা। ঠোঁটের কোণে ফুটে ওঠে হাসির রেখা। নিলামকে কল্পনা করতে করতে একটা সময় সেও পাড়ি জমায় ঘুমের দেশে। সকালবেলা নাস্তার টেবিলে সবাই একসাথে নাস্তা করতে লাগলো। হঠাৎ জয়ন্ত বলে উঠল, আচ্ছা মা, তোমার একা একা এই বাড়িতে বনি লাগে না? ছেলের কথা শুনে মিতা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, লাগলে কি করব? আমার কথা কি তোরা বাপ বেটাদের ভাবার সময় আছে নাকি? আমি মরলেই কি আর বাঁচলেই কি, তোরা ভালো থাকলেই হয়, আমার কথা ভাবতে হবে না। মায়ের এমন অভিমান ভরা কথা শুনে মাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ রেখে বললাম, আচ্ছা মা, তোমার জন্য যদি একজন গল্প করার সাথী এনে দিই তবে কেমন হবে? জয়ন্তর কথা শুনে সবাই খাবার রেখে প্রশ্নসূচক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। সবার চাহনি দেখে জয়ন্ত বলে উঠল, আমি বলতে চাইছিলাম কি, দাদা ভাইয়ের তো বিয়ের বয়স হয়ে গেছে, ওকে একটা বিয়ে দিলে কেমন হয়? তুমি একটা গল্প করার সাথী পেলে আর ঘরটাও পরিপূর্ণ হলো। জয়ন্তর কথা শুনে প্রিয়ন্তর সাথে সাথে বিষম খেয়ে ওর কাশি উঠে যায়। মিতা ছেলের মাথায় ফু দিয়ে এক গ্লাস পানি এগিয়ে দেয়। প্রিয়ন্ত ডক বক করে পুরো পানি খেয়ে ফেলে। ওর এমন অবস্থা দেখে জয়ন্ত মিটিমিটি হাসতে লাগলো। তারপর ওকে জ্বালাতে বলে উঠল, আরে মা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তোমার ছেলে তো ছেলেই না, একটা হাফ লেডিস। তাই তো দেখছো না, বিয়ের কথা শুনে মেয়েদের মতো লজ্জা পাচ্ছে। আমার কথা শুনে দাদাভাই অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে আছে। ওকে আরেকটু রাগাতে বাচ্চাদের মতো করে পড়ে উঠলাম, মা দেখো না, তোমার ছেলে আমার দিকে কেমন ডাইনিদের মতো তাকিয়ে আছে। আমার কিন্তু খুব ভয় করছে। এই পাজি ছেলে, তুই আমার এই পিচ্ছি মাসুম বাচ্চাটাকে ভয় দেখাচ্ছিস কেন? ও তো ঠিকই বলেছে, তোর বয়সী সবাই বিয়ে করে নিয়েছে আর তোর এখনো বিয়ের নামগন্ধই নেই। আমাদের কি নাতি নাতনি দিয়ে খেলতে মন চায় না নাকি? বিড়বিড় করে বলতে লাগলাম, ইচ্ছে তো হচ্ছে ছাগলটাকে উল্টো করে তেঁতুল গাছের সাথে বেঁধে পিটাই। আর আমার মা, উনি তো সব সময় ছোট ছেলে বলতেই অজ্ঞান। কেন গো, আমি বুঝি তোমার কেউ না? সব ওই গাধাটা। প্রিয়ন্তকে বিড়বিড় করতে দেখে জয়ন্ত বলল, কে রে, বিড় করে কি বলছিস? হ্যাঁ, তোর মুন্ডু। আচ্ছা মা, সত্যি করে একটা কথা বলো তো, আসলেই কি আমি তোমার ছেলে, নাকি কোথাও থেকে কুড়িয়ে এনেছো আমায়? এটা কেমন কথা? তোরা দুজনেই আমার সন্তান। আমি তো ভেবেছিলাম। প্রিয়ন্ত কথা শেষ করার আগেই জয়ন্ত ফোড়ন কেটে অবাক হওয়ার ভান করে বলে উঠল, এ মা, তুই জানিস না তোকে যে রাস্তার পাশের ওই ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে? তবে রে। বলেই যেই ধরতে যাবে জয়ন্ত এক দৌড়ে বাইরে বেরিয়ে বাইক স্টার্ট দিল। এই ছাগলের বাচ্চা, ওকে মারতে যাচ্ছিস কেন? ও তো ঠিকই বলেছে, তোর বন্ধুরা তো বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে দিব্যি সংসার করছে, আর তুই এখনো ব্যাচেলারই আসিস। আর মিতা, আমি আজই ঘটকের খবর দেব, কাল থেকে মেয়ে দেখা শুরু, আর এ মাসে আমি ঘরে বউ আনতে চাই, এটাই আমার শেষ কথা। বলেই নিতিন চেয়ার ছেড়ে উঠে গেলেন। মিতাও পিছু পিছু চলে গেল। বাবা মাকে চলে যেতে দেখে প্রিয়ন্ত অসহায়ের মতো তাকিয়ে রইল। মনে মনে জয়ন্তর পিন্ডি চটকাটা লাগলো। রুমে গিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে আর কিছু না পেরে নিজের চুল ধরে টানতে লাগলো। ভার্সিটিতে এসে জয়ন্ত নিলামকে খুঁজতে লাগলো। নিলাম ক্যান্টিনে একা একা বসে আছে। ওর মাথায় একটা চাঁটি মেরে চেয়ার টেনে বসে বলতে লাগলো, কি রে শাকচুনি, এমন আনমনা হয়ে কার কথা ভাবছিস? নিলাম কিছুটা বিরক্তি নিয়ে বলল, আমার হবু জামাইয়ের। তা বৌদিমণি, কবে থেকে আমার ভাইয়ের কথা ভাবতে লাগলেন? আমার কথা শুনে নীলাম চোখ বড় বড় করে তাকিয়ে হাঁ করে রইল। এই, মুখ বন্ধ কর, নয়তো যত পোকামাকড় আছে না সব তোর মুখে ঢুকে যাবে। ইয়াক থু, এই হারামি, কি বললি তুই? আর আমি তোর ভাইয়ের কথা ভাবতে যাব কোন দুঃখে? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না,
বুঝি বুঝি, সব বুঝি। আপনি তো সব জানতার সমস্যার, আপনি বুঝবেন না তো কি আমি বুঝবো? এইবার লাইনে আইছো জানতো, এভাবে সব সময় সম্মান দিয়ে কথা বলবি, মনে থাকে যেন। ওরে আমার সম্মানী রে, দাঁড়া বের করছি তোর সম্মান। বলেই জয়ন্তকে ধাওয়া করলো নিলাম। কিছুক্ষণ দৌড়ির পর ক্লান্ত হয়ে ক্লাসে চলে গেল ওরা। রাতে ডিনারের সময় নিতিন প্রিয়ন্তর উদ্দেশ্যে বলল, কাল পাত্রের বাবা ও ভাই তোমায় দেখতে আসবে, তৈরি থেকো। বাবার কথা শুনে প্রিয়ন্তর খাওয়া বন্ধ হয়ে গেল। বাবার উপর খুব রাগ হতে লাগলো। রাগে গা জ্বলে যাচ্ছে ওর, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। কারণ প্রিয়ন্ত এমনই, নিজের রাগ অভিমানগুলো নিজের মাঝেই চাপা দিয়ে রাখে। কখনো কারোর সাথে উচ্চস্বরে কথা বলা তো দূরের কথা, সব পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে জানে। কিন্তু আজ যে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কারণ সে যে নীলামকে ভালোবাসে। নীলামকে ছাড়া কাউকে সে জীবন সাথী হিসেবে মেনে নিতে পারবে না। আর নীলামকে কি এখন ওর বাবা বিয়ে দিয়ে দেবে নাকি? নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে ওর। কেন যেন আজ আর চুপচাপ থাকতে পারলো না, তাই বলেই দিল, ইয়ে মানে বাবা, আমি এখন বিয়ে করতে পারবো না। প্রিয়ন্তের কথা শুনে মিতা, নীতি, জয়ন্ত হা করে তাকিয়ে রইল। যে ছেলে কখনো বাবার চোখের দিকে তাকিয়ে পর্যন্ত কথা বলেনি, সেই ছেলে আজ বাবার মুখের ওপর না করে দিল। জয়ন্ত ভুরু কুঁচকে তাকিয়ে বলল, কেন? কারণ আমি এখন বিয়ে করে পারবো না। তবে কি তুই কাউকে পছন্দ করিস? জয়ন্তর কথা শুনে প্রিয়ন্ত কিচ্ছু না বলে হাত ধুয়ে সেখান থেকে চলে গেল। ব্যাপারটা কেন যেন সবাই মেনে নিতে পারছে না। নিতিন কিছু বলতে গেলে জয়ন্ত বলল, বাবা তুমি চিন্তা করো না, আমি দাদাভাইয়ের সঙ্গে কথা বলবো। যদি সে কাউকে পছন্দ করে তবে তার সঙ্গে দাদাভাই বিয়ে দেবো। জয়ন্তর কথা শুনে নিতিন ও মিতা আর কিচ্ছু বলল না। সবাই খাওয়া শেষ করে যার যার রুমে চলে গেল। জয়ন্ত রুমে এসে দেখলো প্রিয়ন্ত জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। জয়ন্ত আস্তে করে প্রিয়ন্তের কাঁধে হাত রেখে বলল, দাদাভাই সত্যি করে একটা কথা বলবি? আমি জানি তুই কি বলতে চাস, আমি বলতে পারবো না। কেন? আর তুই না বলিস আমি তোর বেস্ট ফ্রেন্ড, তবে বলতে কেন পারবি না? তার মানে আমি এখনো তোর বিশ্বাস অর্জন করতে পারিনি, তাই তো? ঠিক আছে, বলতে না চাইলে বলবি না, আমি তোকে জোর করবো না। কথাটা একটু অভিমানের স্বরে বলে পেছন ফিরতেই দাদাভাই আমার হাতটা ধরে ফেলে। যাক, ডোজটা কাজে দিয়েছে। হ্যাঁ, আমি একজনকে পছন্দ করি। সত্যি বলছিস? আমার তো এখন আনন্দের লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। একবার শুধু নামটা বল, আমি যেভাবেই হোক তাকে এই বাড়ির বউ করে আনবই আনবো, প্রমিস। আমি ভ্রু নাচিয়ে বললাম, তা কে সে ভাগ্যবতী, হ্যাঁ, যে আমার দাদাভাইয়ের মনটা চুরি করেছে? সত্যি বলছিস? 100% সত্যি। আমি আরে কি মেয়েদের মতো তোতলাচ্ছিস, সোজা সাপটা বলে দে না রে ভাই। আমি নীলামকে ভালোবাসি। প্রিয়ন্তের কথা শুনে জয়ন্ত কিছুক্ষণ হা করে তাকিয়ে রইল, তারপর হা করে হাসতে লাগলো। ও এই ব্যাপার। তা বলি, কোন কালে এত চোখে চোখে প্রেম হলো দুজনের? তা নিলাম কি জানে? না, ওকে কখনো বলা হয়ে ওঠেনি, ভয় করে যদি সে রাগ করে, তাই। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি ওকে ম্যানেজ করে নেব। আমি একটু দুষ্ট হেসে বললাম, তা কতদিন ধরে চলছে সব? হ্যাঁ, ইয়ে মানে 5 বছর। প্রিয়ন্তর কথা জয়ন্ত হা হয়ে গেল। এতদিন ধরে পছন্দ করে, অথচ সে একটি বারের জন্য জানতেও পারলো না। সে যেমন অবাক হয়েছে ঠিক তেমন রাগও হচ্ছে। কেন এতদিন বলেনি ওর ভাই ওকে? কিছুটা অভিমানী কণ্ঠে বলে উঠল, ও ভালোবেসে এতটা পর করে দিলি, আর যদি বিয়ে হয় তবে তো মনে হয় আমাকে কাছে ঘেঁচতে দিবে না, তাই না? ওর মুখ দেখে বুঝতে পারলাম ও যে কতটা অভিমান করেছে। তাই 2 হাতে ওর গাল টেনে নিয়ে বললাম, রাগ করিস না লক্ষ্মী ভাই, আমি বিশ্বাস কর, আমি অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু লজ্জায় কিছু বলতে পারিনি। অন্য মেয়ে হলে বলে দিতাম, কিন্তু নিলাম যে তোর বেস্ট ফ্রেন্ড, তাই বলতে পারিনি। ওর হাত সরিয়ে দিয়ে যেতে যেতে বলতে লাগলাম, থাক থাক, হয়েছে হয়েছে, আর নাকামো করতে হবে না। বই না তখন তো ঠিকই ভুলে যাবি। আমি তো এখনই তোর পর, নীলাম আসলে তখন তো আরো বেশি পর হয়ে যাবো, তাই না? ওকে একটানে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, না রে ভাই, তুই তো হলি আমার কলিজা, আমার হৃৎপিণ্ড, বেঁচে থাকার নিঃশ্বাস।
তোকে ভুলে গেলে আমি বাঁচবো কি নিয়ে বল? তোর খুশির জন্য নিজের জীবনটাও দিয়ে হাসি মুখে দিতে পারি আমি। কেন রে দাদা ভাই, কেন সেদিন এমন কথা বলেছিলি তুই? কেন আমাকে সারা জীবনের জন্য অপরাধী করে রাখলি তুই? কি করে মেনে নেব বল? বলেই ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো জয়ন্ত। সারা রাত সেখানেই বসে কাটালো, কারণ সেই সময় নিলামের কান্না ও অগ্নিদৃষ্টি দেখে রুমে ঢোকার সাহস পায়নি সে। ভোরের উদয়স্ত সূর্যি মামার স্নিগ্ধ আলো এসে জয়ন্তর চোখে পড়তেই ওর ঘুম ভেঙে যায়। আর মোড়া ভেঙে চোখ মেলেই সে কিছুটা চমকে যায়। ছাদে নিজেকে আবিষ্কার করে, এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করে সে ঠিক কোথায় আছে। পরক্ষণেই মনে পড়ে যায় গত রাতের কথা। ওর মুখটা নিমেষেই আবার মলিন হয়ে যায়। আস্তে আস্তে নিচে নেমে আসছে নিলামের কেবিনের উদ্দেশ্যে, কিন্তু মন কেন যেন সায় দিচ্ছে না নিলামের সামনে যেতে। মনে প্রচন্ড ভয়, নিলাম যে ধরনের মেয়ে কিছু না উল্টো পাল্টা করে বসে। কারণ কাল রাতে তো সে নিলামের চোখে প্রতিহিংসার আগুন দেখেছে, ভালোবাসার না। কেবিনের কাছে আসতেই সে শুনতে পায়, নবীন, আমার বাবুই কোথায়? যেখানে ইচ্ছে সেখানে থাকুক, তুমি এত উতলা হচ্ছ কেন? সে তো আর ছোট বাচ্চা না যে হারিয়ে যাবে। না মানে আমি একটু বাড়িতে যেতাম তাই আর কি। তুমি বাড়ি যাবে, যাও, তাকে দিয়ে কি হবে? না মানে তুই এখানে একা তাই ভাবছিলাম ওকে এখানে রেখে যাই। জয়ন্তর কথা মনে হতেই রাগে গা পুড়ে যাচ্ছে, তাই চেঁচিয়ে বলে উঠলাম, কেন? আমি কি ছোট বাচ্চা যে আমাকে পাহারা দিতে হবে? আমি একাই থাকতে পারবো। আর একটা কথা, তোমার ছেলেকে বলে দিও সে যেন ওর মুখটা আমায় না দেখায়। আমি ওই খুনির মুখটা দেখতে চাই না। সীমা এমন করে বলে না, ও না তোর স্বামী। স্বামী মাই ফুট, কে বললো সে আমার স্বামী? সে তো একটা আসামি। ওই খুনিটা কখনোই আমার স্বামী হতে পারে না। নিলামের কথা শুনে মিতার চোখ দুটো ছলছল করে ওঠে। প্রিয়ন্তকে নিলাম কতটা ভালোবাসে সেটা সে প্রমাণ করে দিল, কিন্তু পরক্ষণেই আবার মনটা খারাপ হয়ে গেল জয়ন্তর জন্য। তার তো কোনো অপরাধ নেই, সেও তো নিলামকে ভালোবাসে। তবে কি এটাই তার অপরাধ? মিতা আর কিচ্ছু ভাবতে পারছে না। নিলামের দিক দিয়ে নিলাম ঠিক, আবার জয়ন্তর দিক থেকে সেও ঠিক। মিতা পড়ে আছে দোটানার মাঝে, না পারছে একুল রাখতে আর না পারছে অকুল রাখতে। তাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে কেবিন থেকে বেরিয়ে এলো। সামনে জয়ন্তকে ছলছল চোখে দাঁড়িয়ে থাকতে দেখে মিতা আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দিল। জয়ন্ত মাকে জড়িয়ে ধরে সান্ত্বনার স্বরে বলে উঠল, মা, কেতো না প্লিজ, দেখবে সব ঠিক হয়ে যাবে একদিন। তাই জন্য হয় রে বাবুই। নিলাম, একটা কথা বলবো? নবীনের কথা শুনে নিলাম ভুরু কুচকে তাকালো ওর দিকে। ওকে এভাবে তাকাতে দেখে নবীন বলে উঠল, নিলাম, জয়ন্তকে কি একটিবারের জন্য ক্ষমা করা যায় না? না, যায় না। সে একটা খুনি। দেখ নিলাম, প্রিয়ন্ত তার মৃত্যুর পেছনে জয়ন্তর কোনো হাত নেই রে, বিশ্বাস কর। প্রিয়ন্ত তার মৃত্যুটা তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র। থাম তুই। ওই খুনিটার হয়ে কেন সবাই গাইতে এসেছিস জানি না, তবে একটা কথা কান খুলে শুনে রাখ, আমি জাস্ট ওকে কখনোই ক্ষমা করতে পারবো না। আর মেনে নেওয়া তো দূরের কথা, আমার সবটা জুড়ে প্রিয়ন্ত ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। বুঝতে পেরেছিস? আর একটা কথা, ওই খুনিটার হয়ে যদি আর একটা কথা বলতে আসিস তবে আর কখনো আমার সামনে আসবি না, বলে রাখলাম। বলে নিলাম মুখ ফিরিয়ে নিল। আমি সেলুট করি তোর ভালোবাসাকে। তোর মতো করে যেন প্রত্যেকটা মেয়েই তার স্বামীকে ভালোবাসে। তবে কি জানিস, জয়ন্তর প্রতি তোর অবহেলাটা হচ্ছে মেনে নিতে পারছি না। কেউ না জানুক, আমি তো জানি জয়ন্ত কেমন। আচ্ছা, জয়ন্তর সাথে তো সেই ছোটবেলা থেকেই তোর চলাফেরা, তবে কেন ওকে এখনো বুঝতে পারিসনি বল? ওর কথা শুনে মাথায় রক্ত চড়ে গেল, তাই চিৎকার করে বলে উঠলাম, আমি ওর ভালো মানুষের মুখোশের আড়ালে থাকা ওই নোংরা রূপটা না কখনো দেখিনি। যদি একবার জানতে পারতাম না, তবে কখনো ওর সাথে বন্ধুত্ব করতাম না। কোনো না কোনোভাবে প্রিয়ন্তের মৃত্যুর কারণ শুধুই ও। গট ইট। নিলামের কথা শুনে নবীন হতভম্ব হয়ে গেল। আর কিছু বলার নেই ওর। মিতাকে গাড়িতে তুলে দিয়ে জয়ন্ত কেবিনের সামনে আসতেই ওদের কথা শুনে সেখানেই দাঁড়িয়ে পড়ে। কেবিনে যেতে গিয়েও আর যেতে পারে না, কারণ তার পা দুটো সেখানেই স্তব্ধ হয়ে গেছে। তবে কি ভালোবাসা অপরাধ? জয়ন্ত মনে মনে ঠিক করে নিল সে আর নিলামের সামনে যাবে না।
দূর থেকে ওদের খেয়াল রাখবে। রাত 2টো। বেবিকে নিয়ে মিতা পাশের সিটে শুয়ে আছে। নিলাম ওয়াশরুমে যাবে, কিন্তু মিতা ঘুমিয়ে আছে দেখে তাকে আর ডাকলো না নিলাম। সে নিজে নিজেই ওঠার চেষ্টা করতে লাগলো। কোনো রকমে উঠে পা বাড়াতেই পড়ে যেতে লাগলো। নিলাম পড়ে যাচ্ছে দেখে চোখ খিচে বন্ধ করে নিল। এতক্ষণ বাইরে থেকে সব দেখছিল জয়ন্ত। সে কেবিনের বাইরে পর্দার আড়ালে ছিল, যেন নিলাম ওকে দেখতে না পায়। নিলাম পড়ে যাচ্ছে দেখে সব ভুলে দৌড়ে এসে ওর কোমর জড়িয়ে ধরলো। নিলাম ব্যথা না পাওয়াতে চোখ পিটপিট করে তাকালো। সামনে থাকা ব্যক্তিটিকে দেখে সাথে সাথে ওর মাথায় রক্ত উঠে গেল। রাগে কটমট করে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলতে লাগলো, তুই, তোর স্পর্ধা দেখে আমি অবাক না হয়ে পারলাম না। এই, তোর শরীরে কি গন্ডারে চামড়া নাকি রে, যে এত অপমানের পরেও আবার আমার সামনে আসার দুঃসাহস দেখালি? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, আমি জাস্ট তোকে সহ্য করতে পারছি না। আই সে গেট আউট। নিলামের চিৎকার শুনে মিতা ধরফড়িয়ে উঠল। জয়ন্তকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে বাকি রইল না যে নিলাম কেন চেঁচাচ্ছে। তাই তাড়াতাড়ি করে এসে নিলামকে ধরে বসালো। জয়ন্ত আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। হসপিটালের বাইরে বেরিয়ে এসে একটা দোকান থেকে সিগারেট কিনে পাশের ল্যাম্প পোস্টের পাশে বসে পড়লো। একটার পর একটা সিগারেট জ্বালাতেই লাগলো। নিলামের বলা কথাগুলো কেন জানি সে মেনে নিতে পারছে না। বুকের বাঁ পাশটাই অসহ্য যন্ত্রণা হতে লাগলো। আকাশের দিকে তাকিয়ে আছে সে। হঠাৎ মনে পড়ে গেল নিলামের বলা সেই দিনের সেই কথাগুলো। জয়ন, আমার হাত ছুঁয়ে কথা দে। কখনো যদি কোনো বড়সড় ঝড় আসে বা কোনো কারণে যদি আমাদের মাঝে কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়, তবে তুই কখনো আমায় ছেড়ে যাবি না। তুই তো জানিস আমি একটা পাগলি, অল্পতেই মাথা গরম হয়ে যায়। কথা দে, এখন যেমন আমায় সামলে নিচ্ছিস তখনও সামলে নিবি। আমায় ভুল বুঝে দূরে সরিয়ে দিবি না, কথা দে। এই তো রাজ্যে কথা দিলাম, যতই ঝড় আসুক না কেন আমি তোকে ছেড়ে কখনো যাব না। জয়ন্তর কথা শুনে নিলাম ওকে জড়িয়ে ধরে। এই না হলে আমার বেস্টু, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সো মাচ ডিয়ার বলেই ওর গালে একটা পাপ্পি দিলাম। থাকলে একটা কিছুক্ষণ সেভাবেই জড়িয়ে ধরে আছে আমাকে। তাই আমি বললাম, কি রে আর কত, এবার তো ছাড়, লোকজন দেখছে তো। দেখলে দেখুক, তাতে আমার কি। এই পাগলি, সবাই তো মনে করবে আমরা জিএফ আর পিএফ, তখন যে যা খুশি ভাবুক, তাতে তোর বাপের কি, আমরা ঠিক থাকলেই হলো। বুঝলাম। তো মহারানী, এবার তো বাড়ি ফিরতে হবে তাই না? যাব, তবে একটা শর্ত আছে। ওর দিকে ব্রু কুচকে জিজ্ঞেস করলাম, তা কি শর্ত শুনি? আমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। কি, তোকে কাঁধে করে নিয়ে যাবো? তো আবার আমি? লাইক সিরিয়াসলি? অভিমানী কণ্ঠে বলে উঠলাম। কেন, আমাকে একটু কাঁধে করে নিয়ে গেলে তোর কি এমন ক্ষতি হবে শুনি? আরে জানি জানি, তোর বউ যদি এমন কথা বলতো তবে না হাসতে হাসতে কাঁধে না কোলে করে নিয়ে যেতিস। ওকে খ্যাপাতে বলে উঠলাম, নিতামি তো। আর তোকে কোন দুঃখে নিয়ে যাবো? হ্যাঁ, তুই আমার কে? নিলাম রঙে ফুসতে ফুসতে বলে উঠল, তোর বউয়ের সতীন বলেই জিহ্বায় কামড় দিয়ে বসলাম। আমার বউয়ের সতীন মানে আমার বউ, তাই না? ছি ছি, কি বলতে কি বলে ফেললাম। এবার তো যখন তখন আমায় পচাবে ছাগলটা, কিছু তো একটা করতেই হবে। নিজেকে বাঁচাতে বলে উঠলাম, কে তোর বউ? ছাগল, কানে কি বেশি শুনিস নাকি? তুই থাক, আমি চললাম। জানি তো, পাগলিটা নিজের কথাতে নিজেই লজ্জা পেয়েছে। তবে এই তো সুযোগ জানতো তোমাকে খ্যাপানোর, তাই একটু জোরেই বলে উঠলাম, কি রাটার বস্তা, কাঁধে চড়বি না? আয়, তোকে কোলে করে সারা শহরটা ঘোরাবো, প্রমিস করছি। আমার বউ বলে কথা, তাই একটু আহ্লাদি কণ্ঠে বলে উঠলাম, ও বউ, বউ গো, আসো না আমার সোনা। বউ মাই ফুট। পা থেকে জুতা খুলে ওকে দেখিয়ে বললাম, এটা দিয়ে পিটিয়ে তোর বউ বলা বের করবো হতচ্ছাড়া। কথাগুলো মনে হতেই মনে হেসে উঠল জয়ন্ত। না, তোর উপর রাগ করে কেন থাকবো? তোকে তো কথা দিয়েছি, কখনোই তোকে ছেড়ে যাব না। আমার ওয়াদা আমি রাখবো। এবার তৈরি হবে নিলাম, এবার দেখবে দ্য গ্রেট জয়ন্ত তোমার কি হাল করে। বলেই একটা রহস্যময়ী হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। নিলাম যতদিন হসপিটালে ছিল জয়ন্ত একবারের জন্য নিলামের সামনে যায়নি।
দূর থেকে শুধু ওদের খেয়াল রেখেছে। আজ 1 সপ্তাহ পর নীলামকে হসপিটাল থেকে বাড়িতে আনা হলো। সবার আনন্দে যেন আর ধরে না। বাড়িতে একটা উৎসব উৎসব ভাব। আত্মীয় স্বজনরা সবাই এসেছে নতুন অতিথিকে দেখার জন্য। কিরে শালা, রুমটা কি আজ আবার নতুন করে সাজাবো নাকি? নবীনের এমন প্রশ্ন শুনে জয়ন্ত ভুরু কুঁচকে ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলো। কেন? একটু টিটকারি মেরে বলে উঠলাম, কেন আবার? সেদিন তো তোদের বাসরটা হলো না, আজ না হয় অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে নিবি। কি সাজাবো নাকি? একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, না রে, এখন না। যতদিন না নিলাম নিজেই আমাকে কাছে টেনে নেবে, ততদিন আমি ওকে জোর করব না। তবে আর তোকে বাসর করতে হবে না, সারা জীবন বিবাহিত ব্যাচেলর হয়ে থাকতে হবে। দূর শালার আমি, তুই আমার বন্ধু না শত্রু বলতো, যে এইভাবে আমাকে বদদোয়া দিচ্ছিস? যা বাবা, সত্যি কথা বললে শত্রু হয়ে যায় বুঝি মানুষ? এই হারামি, কিসের সত্যি? হ্যাঁ, কিসের সত্যি? কেন আমাকে ব্যাচেলর হয়ে থাকতে হবে বল? কেন আবার? নিলাম কখনোই তোকে মেনে নেবে না, দেখে নিস। আরে রিল্যাক্স বন্ধু, রিল্যাক্স। এত তাড়াতাড়ি কোনো স্টেপ নিলে কি চলে? এতে আরও হিতে বিপরীত হতে পারে। আমি জানি নীলাম দাদাভাইকে কতটা ভালোবাসে, তাই ওকে একটু সময় দেওয়ার প্রয়োজন। বেশি না, মাত্র 6 মাস। 6 মাস পরে দেখবি এই জয়ন্ত কি পারে আর কি না পারে। জয়ন্তর মুখে বাঁকা হাসি দেখে নবীন ভুরু কুঁচকে প্রশ্ন করে। এই, তোর মনে কি জটলা পাকাচ্ছিস একবার খুলে বলতো। আমি জানি তুই যে ভেতরে ভেতরে কিছু একটা ভেবে রেখেছিস, কিন্তু মিথ্যে বলার কোনো অপশন নেই, সত্যি করে বল। সময় হোক, এমনিতেই জানতে পারবি। বলে জয়ন্ত নবীনকে চোখ মেরে মুচকে হেসে সেখান থেকে চলে গেল। নবীন তো বোকার মতো সেদিকে তাকিয়েই রইল, কারণ সবকিছু যে ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। কিরে ক্যাবলাকান্ত, ওইদিকে তাকিয়ে এমন হ্যাবলার মতো বসে আছিস কেন? নিলাম কথায় নবীনের ধ্যান ভাঙে। কিছু না তো। তা তোর এখন শরীরের অবস্থা কেমন? আগের থেকে বেটার। তা তোর খবর কি? আমার আবার কিসের খবর? খবর তো টিভিতে, দেখ না গিয়ে। আরে গাধা, আমি সেই খবরের কথা বলছি না। তোর কি সন্ন্যাস নেবার ইচ্ছা আছে নাকি? বয়স তো কম হলো না, এবার তো বিয়েটা করে নে। না রে বইন, সংসার আমাকে দিয়ে হবে না, তার চেয়ে বরং সন্ন্যাস নেওয়াটাই উত্তম। ওর মাথায় একটা চাটি মেরে বসতে বসতে বললাম, হারাম জাদা, এই জন্যই তো এখনো পর্যন্ত একটা প্রেমও করতে পারলি না। মেয়েরা জানে তুই যে একটা কমন জেন্ডার। দেখ নিলাম, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর তুই কি করে জানলি যে আমি কমন ডেঞ্জার? বল। তুই যদি কমন জেন্ডার না হতিস, তবে কেন কোনো মেয়ে পটাতে পারিস না এখনো বল? আর কোনো মেয়ে বিয়ে করবি না বলছিস? বিয়ে মানেই প্যারা। আচ্ছা, অন্তত একটা প্রেমও তো করতে পারতি। নিলামের দিকে এক নজর তাকিয়ে উঠে যেতে যেতে বললাম, প্রেম মানেই তো বিরহ। কেউ না পেয়ে কষ্ট পায়, আবার কেউ কেউ পেয়েও হারায়। আমার এত ধৈর্য নেই বাবা কষ্টকে মেনে নেবার মতো। বলেই সেখান থেকে দ্রুত চলে এলাম। কি বলে গেল? কিছুক্ষণ ভেবে বুঝতে পারলো নবীনের বলা কথাটার মানে। নিলাম একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলতে লাগলো, তুই ঠিকই বলেছিস রে, আসলেই প্রেমের আর এক নাম বিরহ। তাই তো প্রিয়ন্তকে আমি পেয়েও হারালাম। 3 মাস পর নিলাম এখন পুরোপুরি সুস্থ। ওর সারাটা দিন কাটে মেয়েকে নিয়ে ব্যস্ততার মাঝে। ওর মেয়ের নাম পরশী। এখন আর সে আগের মতো পাগলামি করে না নিলাম, তবে এখনো সে জয়ন্তকে সহ্য করতে পারে না। তবে জয়ন্তও নাছোড় বান্দা, বারবার চেষ্টা করেই চলেছে সবকিছু আগের মতো ঠিক করে নিতে, কিন্তু ফলাফল শূন্য। কারণ সে যতবার নিলামের সামনে গিয়েছে ততবারই নিলাম ওকে নানাভাবে অপমান করেছে। তাই আজ 1 সপ্তাহ ধরে জয়ন্ত আর ওর সামনে আসে না। নিলামও হাঁপ ছেড়ে বাঁচল। নিলাম ঘুম থেকে ওঠার আগেই জয়ন্ত অফিসে চলে যায় এবং অনেক রাতে বাড়ি ফেরে। কেটে গেল আরো 1টা মাস। এই 1 মাসে চঞ্চল ছেলেটা একেবারেই নিজেকে গুছিয়ে নিয়েছে। মিতা ও নিতিন ছেলের এমন পরিবর্তন কিছুতেই মেনে নিতে পারছে না। তবে অবশ্য জয়ন্ত ওদের আশ্বাস দিয়েছে যে, তোমরা অযথা টেনশন নিও না তো, আমার উপর একটু ভরসা রাখো, দেখবে খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মায়ের মন বলে কথা, সে কি আর ধার্য মানে? প্রতিটা রাত কাটে তার বোবা কান্নায়, কারণ এক ছেলের কথা রাখতে গিয়ে আরেক ছেলের জীবনটা এলোমেলো করে দিল সেটা ভেবে। বিকেলবেলা নিলাম ওর মেয়েকে কোলে নিয়ে সোফায় বসে আছে।
ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। আশেপাশে কেউ ছিল না, তাই নিলাম একরাশ বিরক্তি নিয়ে দরজাটা খোলে। দরজা খুলে সে তো হা হয়ে তাকিয়ে রইল। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। নিলামকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জয়ন্ত একটা রহস্যময় হাসি দিয়ে বলল, এই যে ম্যাম, এইভাবে খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে একটু সরে দাঁড়ান, আমরা ভেতরে যাব। জয়ন্তর কথায় ওর ধ্যান ভাঙে। ওদের দেখে চোখ নামিয়ে সরে দাঁড়ায়। পূজা, চলো। বলে নিলামকে পাশ কাটিয়ে ভেতরে ঢোকে। মা, ও মা, কোথায় গো তুমি? তাড়াতাড়ি এসে দেখে যাও কাকে নিয়ে এসেছি। হঠাৎ এই অবেলায় ছেলের ডাক শুনে মিতা, নিতিন সহ বাকি কাজের লোকেরাও লিভিং রুমে এসে হাজির হয়। মিতা ও নিতিন এসেই বোকার মতো পূজার দিকে তাকিয়ে থাকে। পূজার গায়ে বিয়ের সাজ দেখে মিতা অবাক হয়ে বলে, বাবুই, এই মেয়েটাকে আর ওর পরনেই বা বিয়ের পোশাক কেন? মা, ও তোমার বৌমা, আজই বিয়ে হলো। পূজা, ওনারা আমার বাবা মা। জয়ন্তর কথা শুনে পূজা একটা মিষ্টি হাসি দিয়ে গিয়ে নিতিন ও মিতাকে প্রণাম করে। মিতা তো মূর্তির মতো স্তব্ধ হয়ে গেছে। সে মেনে নিতে পারছে না। আর এদিকে জয়ন্তর মুখে বিয়ে শব্দটা শুনে নিলামের বুকটা ধক করে উঠল। কেন যেন সে মেনে নিতে পারছে না। অজান্তেই চোখের কোণে জল চলে এলো। নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে ওর। তাই সে আর সেখানে দাঁড়ালো না। মেয়েকে নিয়ে নিজের রুমে চলে গেল। নিলামের চোখের জলটা কারো চোখে না পড়লো, জয়ন্ত চোখ এড়ালো না। নিলামকে ওভাবে চলে যেতে দেখে জয়ন্ত মনে মনে বলতে লাগলো, বাবা, এইটুকুতেই এত জেলাস? ডার্লিং, अब तो असली ধামাকা বাকি है। বলেই একটা ভিলেনি হাসি দিল। নিতিন এতক্ষণ ছেলের দিকেই তাকিয়েছিল, তাই ওর সামনে এসে ওর কান টেনে ধরে বলতে লাগলো, এই রাম ছাগলের বাচ্চা, ঘটনা কি সত্যি করে বলতো? আমি কিন্তু তোর মা না যে যা বোঝাবি তাই বুঝবো। আমি তোর বাপ, তুই কিন্তু না। সত্যি করে বল, মেয়েটা কে আর ওর সাথে তোর কিসের সম্পর্ক? বাবা, লাগছে তো। আর এতগুলো প্রশ্নের উত্তর আমি একসাথে কি করে দেব? এটা কিন্তু ঠিক না। নতুন বউয়ের সামনে কি এভাবে কান ধরে টানে বলো? আমার প্রেস্টিজের এভাবে পাঞ্চার করে দিও না প্লিজ। ওর পেস্টিসের কাথায় আগুন। সত্যি করে বল, এই মেয়েটা কে, নয়তো কান ছিঁড়ে দেবো কিন্তু। আরে বলছি, আরে কানটা তো ছাড়ো। নিতিন এবার কান ছেড়ে দিয়ে সোফায় গিয়ে বসলো। তারপর জয়ন্ত একে একে সবকিছু খুলে বলতে লাগলো। ওইদিকে নিলাম রুমে গিয়ে সাপের মতো ফুঁসতে লাগলো। এত বড় সাহস ওর! আমি ডিভোর্স না দিতেই সে আবার বিয়ে করে বউ নিয়ে এসেছে। এই ছিল তোর মনে? এতদিন তো পিছে পিছে ঘুরেছিস, আর যেই পাত্তা দিলাম না অমনি বিয়ে করে বউ নিয়ে হাজির হলি। খুব বিয়ে করার শখ না? দাঁড়া, ঘোচাবো তোর বিয়ের স্বাদ। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নিলাম এই সবই ভাবতে লাগলো। এদিকে জয়ন্তর কথা শুনে এবার মিতার মুখে হাসি ফুটে ওঠে। মিতা ছেলের সামনে গিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে উঠলো, আমি জানতাম আমার বাবুই কোনো ভুল কাজ করতেই পারে না। মা, এবার তোকে বউ বলে স্বীকার করো। তো মা, এদিকে আয় তো, দেখি দেখি। ও মা, কত সুন্দর যেন লক্ষ্মী প্রতিমা। বলেই ওর কপালে চুমু খায় মিতা। নিলাম নিচে নামতে নেবে, তখনই দেখতে পায় এমন দৃশ্য। সে সেখানেই স্তব্ধ হয়ে যায়। ওর পা দুটো আর যেন এগোতে পারছে না। মনে মনে বলতে লাগলো, শেষমেশ তুমিও খুশি মামুনি? আমার কথাটা একবারও ভাবলে না? ও, আমি তো তোমার কেউ না, সব তো তোমার ছেলে। তবে তোমরা থাকো তোমাদের নতুন বউকে নিয়ে। তোমরা সবাই এক, কেউ বুঝতে পারবে না আমায়। চোখ মুছতে মুছতে নিলাম নিজের রুমের দিকে দৌড়ে যায়। জয়ন্ত তা দেখে একটা বাঁকা হাসি দেয়। সে যে এটাই চেয়েছে। জয়ন্ত একজন সার্ভেন্টকে ডেকে ওর রুমটা সাজাতে বলে। নবীনকে কল করে বলে যেন তাড়াতাড়ি চলে আসে। নবীন প্রথমে না করলেও জয়ন্ত ধমক শুনে রাজি হয়ে যায়। মিতা পূজাকে নিয়ে জয়ন্তর রুমে যায়। প্রিয়ন্ত ও জয়ন্ত যে রুমে থাকতো সেই রুমে এখন নিলাম থাকে, পাশেরটাতে জয়ন্ত থাকে। নিলামের রুমের সামনে এসে মিতা ওকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, এটা আমার বড় ছেলের রুম, আর পাশেরটা ছোট ছেলে। আজ থেকে তুই এই রুমটাতেই থাকবি। আমার ছেলেটা কিন্তু খুব ভালো, কখনো ওকে কষ্ট দিস না মা। ভালোবাসার বাঁধনে বেঁধে রাখিস সারা জীবন। কোনো কিছুর প্রয়োজন হলে আমায় বলবি। আমিও তো তোর মায়ের মতোই, তাই না? খিরে মা, ভাববি না আমায়? কেন ভাবনা? তুমি তো আমার আরেকটা মা।
আর মা আমাকে তোমার মেয়ে মনে করবে তো। পাগলি একটা, কেন মেয়ে মনে করবো না? তুইও তো আমার আরেকটা মেয়ে। আদিক্ষেতা দেখে আর বাঁচি না। কেন গো, আমি তোমার কোন কথা রাখিনি যে আবার তোমার মেয়ের দরকার হলো? বুঝি বুঝি, সব বুঝি। আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছো, তাই তো? তোমাদের সব আশায় পানি ঢেলে দেব। দেখো, আমার নামও নিলাম। আমি কখনো এই বাড়ি ছেড়ে যাব না। তোমরা যতই চেষ্টা করো না কেন, আমি এ বাড়ি থেকে কোথাও যাব না, এই বলে রাখলাম। রাতে ডাইনিং টেবিলে নিতিন, মিতা, জয়ন্ত, পূজা, নবীন, নীলাম একসাথে খেতে বসেছে। নীলামকে দেখে জয়ন্ত একটা ভিলেনি হাসি দিয়ে নবীনকে ইশারায় কিছু বলে। জয়ন্তর ইশারা বুঝতে পেরে নবীন বলে উঠল, মামুনি, তা তোমার বউ পছন্দ হয়েছে তো? কেন পছন্দ হবে না? এমন একটা মিষ্টি মেয়েকে কারোই বা পছন্দ না হয়? দেখতে হবে তো কার পছন্দ। নবীনের বাবা মা বিদেশে, ওর বড় ভাইয়ের সাথে থাকে। নবীন নিজের দেশ ছেড়ে যাবে বলে এক প্রকার জেদ ধরে, তাই সে এখানেই থেকে গেছে। মিতাও নিজের ছেলের মতো ওকে দেখে। নবীনের কথা শুনে নীলাম বিড়বিড় করে বলতে লাগলো, বলদের বাচ্চা বলদ, মন তো চাইছে একটা উস্তা মারি তোকে। তুই তো বন্ধু নামের কলঙ্ক। বন্ধু হয়ে বন্ধুর সর্বনাশ করতে একটুও বিবেকে বাঁধল না তোর। এখন আমার কি হবে? ধুর ছাই, আমার আবার কি হবে? ওই খবিশ খারবানটাকে তো আমার সহ্যই হয় না। তবে কেন এমনটা ভাবছি? ও বিয়ে করুক, যা ইচ্ছে তাই করুক, তাতে আমার কি? বলেই খাবারে মন দিল। নবীন এতক্ষণ নীলামের বিড়বিড় করে বলা সব কথাই শুনেছে, কারণ সে নীলামের পাশেই বসেছে। মুক্তি পেয়ে হাসতে লাগলো সে, মনে মনে বলতে লাগলো, আগুনে ঘি না ঢালতেই এমন যদি একটু ঘি দিই তবে কি হবে? চলো জাদু চলো, যখন সত্যিটা জানতে পারবে তখন যে তোর মুখের কেমন রিয়াক্ট হবে তাই শুধু দেখার বাকি। কি রে, তোর আবার কি হলো? খাচ্ছিস না কেন? কই খাচ্ছি তো জয়ন্ত, আমি যেন কোনায় পুরা পুরা গন্ধ পাচ্ছি রে। নবীনের কথা শুনে নীলাম ওর দিকে তাকিয়ে বলল, কি পুড়েছে? আমি কি করে বলবো? যার পুড়ছে সেই তো ভালো বলতে পারবে। আমার পূর্বে কেন? নবীন একটু অবাক হবার ভান করে বলে উঠল, ও মা, আমি আবার কখন বললাম তোর কথা? আমি কি তোর নাম ধরে বলেছি যে তোর পুড়ছে? আজীব। নবীনের কথা শুনে নীলাম বিষম খেলো, খাসতে লাগলো। জয়ন্তর পানির গ্লাসটা এগিয়ে ধরলো। নীলাম এক টানে পানিটা নিয়ে সম্পূর্ণটা শেষ করে দিল। তারপর সবার দিকে এক পলক তাকিয়ে নিজের গাধামিটা বুঝতে পারে, তাই তাড়াতাড়ি করে না খেয়ে হাত ধুয়ে সেখান থেকে চলে গেল। এই পাজির দল, শুধু শুধু কেন মেয়েটার পিছনে পড়লি? মেয়েটা না খেয়েই চলে গেল। আরে মামুনি, একদিন না খেলে কিচ্ছু হবে না। আর কথা না বাড়িয়ে সবাই খাবারে মন দিল। নীলাম নিজের রুমে যেতে গিয়েও গেল না। পাশের রুম থেকে আসা বেলি ফুলের গন্ধ নাকে আসতেই সে সেখানেই থমকে যায়। কেন জানি সেই রুমে একবার যেতে ইচ্ছে করছে তার। নিজের অজান্তেই এক পা দু পা করে জয়ন্ত রুমে ঢুকে পড়ে। প্রিয়ন্ত মারা যাওয়ার পর সে আর কখনো এই রুমটাতে আসেনি। 5 মাস পর সে আবার রুমটাতে এলো। বিছানাটা খুব সুন্দর করে সাজানো বেলি ও লাল গোলাপ দিয়ে। লাল সাদার ছড়াছড়ি সবটা ঘর জুড়ে। কেন যেন বুকের বাঁ পাশটাতে খুব ব্যথা অনুভব হতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, আমি তো কখনোই ওকে মনে জায়গা দিতে পারবো না। ওকে তো কখনো ভালোই বাঁচতে পারিনি। তবে কেন বুকে এত অসহ্য যন্ত্রণা হচ্ছে? জয়নকে তো আমি চাই না। সে বিয়ে করলে কি আর না করলেই বা কি, তাতে আমার তো কিছু মনে আসার কথা না। তবে কেন আজ বড্ড বেশি হাহাকার করছে মন? কেন মেনে নিতে পারছি না? কেন কেন কেন? বলে ফ্লোরে বসে কান্না করতে লাগলো। একদিকে প্রিয়ন্ত, অন্যদিকে জয়ন্ত। সে কখনোই প্রিয়ন্তকে ভুলতে পারবে না, আবার জয়ন্তকেও আপন করে নিতে পারবে না। তবে কেন জয়ন্তর পাশে পূজাকে মেনে নিতে পারছে না? কিছুক্ষণ মনের সাথে যুদ্ধ করতে করতে চোখ মুছে উঠে দাঁড়ায়। কিছু একটা ভেবে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে ওঠে তার। বিড়বিড় করে বলতে লাগলো, বাসর করার খুব ইচ্ছা না তোর? দাঁড়া, করাচ্ছি তোকে বাসর। বলে নিজের রুমে গিয়ে ড্রয়ার থেকে স্ক্রু ড্রাইভার এনে বিছানার সবগুলো স্কোপ ঢিলা করে দিল। তারপর একটা বাঁকা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে নিলে জয়ন্তর সাথে ধাক্কা খায়। নীলাম পড়ে যেতে গেলে জয়ন্তকে ধরে নেয়।
দুজনের চোখাচোখি হয়ে যায়। নীলাম চোখ নামিয়ে নিয়ে ওর হাতটা সরিয়ে দিতে দিতে বলে, অভিনন্দন মিস্টার জয়ন্ত, আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক, শুভকামনা রইল আপনাদের জন্য। বলেই সেখান থেকে চলে গেল নীলাম। জয়ন্ত ফুরু কুচকে ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। ব্রতটা তো আমার জন্যই করেছিস, তাই না? অনেক তো হলো, এবার আমার পালা পা ধোয়াবি, তাই না? তবে দেখ কেমন পা তোকে ধুতে দিতে হয়। বলেই একটা ভিলেনি হাসি দিয়ে বাগানে চলে যায়। কাল বৃষ্টি হয়েছিল, যার কারণে বাগানের কিছু জায়গায় কাদা জমে গেছে। সেখানে গিয়ে ইচ্ছে মতো পায়ে কাদা মাখতে থাকে জয়ন্ত। কি রে শালা, তোকে সারা বাড়ি তন্ন তন্ন হয়ে খুঁজছি, আর তুই এ কি, তোর পায়ে এত কাদা কেন? ভেতরে চল, বুঝতে পারবি। কিছুক্ষণ ভুরু কুচকে ওর দিকে তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। বুঝতে পেরে কিছুটা বিরক্তি নিয়ে বলল নবীন, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। নিলাম যদি খেপে যায় না, তবে তোর কিন্তু খবর আছে। এ বললেই হলো নাকি? আমি কি ওকে ভয় পাই নাকি? ঠিক ভয় পাস না, এই একটু বেশি ভয় পাস আর কি। নবীনের বাচ্চা, বেশি কথা না বলে চলতে ভেতরে। নীলাম সেই কখন থেকে বসে আছে, কিন্তু বাঁদরের কোনো খবরই নেই। যেটা বিরক্তও হচ্ছে। দুই বন্ধুকে বাড়িতে প্রবেশ করতে দেখে মিতা বলে, নাও এসে গেছে নবাবজাদারা। কিরে তোরা এতক্ষণ কই ছিলি? এই তো মামনি, বাগানে। জয়ন্ত চুপচাপ এসে পিড়েতে বসে পড়ে। নীলাম যেই পায়ে হাত দিতে যাবে, ওর পায়ে কাদা দেখে রগে কটমট করে তাকায় জয়ন্তর দিকে। নীলামের এমন চাহনি দেখে জয়ন্ত না দেখার ভান করে নবীনের দিকে তাকিয়ে বলে, কিরে, আমাকে কি এখানে বসে রাখার জন্য তেল মেরে এনেছিস নাকি? জয়ন্তর কথায় নবীন চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। সাথে সাথে জয়ন্ত ওকে চোখ মেরে দেয়। কারো চোখে না পড়লেও পূজার চোখে ঠিকই পড়েছে এই ব্যাপারটা। ও এই ব্যাপার, তার মানে দুই বন্ধু ইচ্ছা করে এমন করেছো? নীলামের দিকে চোখ পড়তেই পূজা মুখ টিপে হেসে ফেলে। যাক, এতদিনে নীলামকে জব্দ করতে পেরেছে। জয়ন্তর পা দেখে নিতিন ধমক দিয়ে বলল, রে তোর পায়ে কাদা আসলো কোথা থেকে? আর বলো না বাবা, বাগানে একটা ছাগল ঢুকে আমার সাথের গাছগুলো খেয়ে ফেলছিল, তাই ওদেরকে তাড়াতে গিয়ে এই অবস্থা হলো। বিশ্বাস করো, আমি না পা ধুয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু নবীন বললো তুমি নাকি আমাকে ডাকছো, তাই তাড়াতাড়ি চলে এলাম। তাই আর পা ধোয়া হয়নি। ওর কথা শুনে হাঁ করে ওর দিকে তাকিয়ে রইলাম। কি মিথ্যুক রে বাবা, ও ইচ্ছে করে এমন করেছে আর এখন আমাকে ফাঁসাচ্ছে। দাঁড়া, বের করছি তোর ভালো মানুষই। না আঙ্কেল। আর কিছু বলার আগে জয়ন্ত 32 পাটি দাঁত কেলিয়ে বলে উঠল, হ্যাঁ বাবা, আসলে ভাবলাম এমনিতেই তো এখানে পা ধোয়ানো হবেই, তা কষ্ট করে কেন আবার পা ধুতে যাবো, তাই না নবীন? ও আচ্ছা, এই ব্যাপার। আমার সাথে পাঙ্গা নেওয়া না, এই নিলামের সাথে। দাঁড়া, বের করছি তোর দাঁত কেলানি। দাঁতে দাঁত চেপে মুখে মিথ্যে একটা হাসি ঝুলিয়ে বললাম, থাক না বাবা, আমি ধুয়ে দিচ্ছি। বলেই জয়ন্তর পর টেনে ধরে ধুইয়ে দিতে লাগলো। সবাই তো হতবাক, এটাও কি সম্ভব? নীলাম চুপচাপ মেনে নিল সব, নাকি ঝড় আসার আগে পরিবেশ যে নীরব থাকে তার পূর্বাভাস? ধুর, এত ভাবাভাবির কি আছে? ঝড় আসবে নাকি সবকিছু ঠিকঠাক থাকবে, এটা তো একটু পরই বোঝা যাবে। এখন তো শুধু দেখার পালা। নীলাম খুব সুন্দর করে জয়ন্তর পা ধুইয়ে দিচ্ছে, মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। জয়ন্ত ফুল কুচকে তাকিয়ে আছে নীলামের দিকে। ওর মাথায় ঠিক কি চলছে সেটাই বোঝার চেষ্টা করছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। জয়ন্ত ভাবনার জগতে ডুবে থাকতেই বুঝতে পারলো ওর শরীর ভিজে গেছে। সাথে সাথে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। হ্যাঁ, যা হওয়ার তাই হলো। নীলাম জয়ন্তর পা ধোয়া জল ওর মাথায় ঢেলে দিয়েছে। এটা কি হলো? যা হবার কথা তাই হলো। আমার সাথে পাঙ্গা নেওয়া না, এবার বুঝো ঠেলা। বলেই নবীনকে একটা চোখ টিপ দিয়ে সেখান থেকে চলে গেল। সবাই তো হতভম্বের মতো জয়ন্তর দিকে তাকিয়েই রইল। জয়ন্ত হাঁ করে তাকিয়ে রইল নীলামের যাওয়ার পানে। নিতিন হাসতে হাসতে গিয়ে সোফায় বসতে বসতে বলল, ইট ফর ট্যাট। বেশ হয়েছে, আর করবি এমন? মা তুমিও ধরছেই, আমার আগেই বোঝা উচিত ছিল যে এই মেয়েটা কখনোই ভালো হবার নয়। বলেই রাগে ফুঁসতে ফুঁসতে ওপরে চলে গেল।
দুদিন পর জয়ন্তদের এক ফ্রেন্ড রাজের জন্মদিনের পার্টিতে ওদের সব বন্ধুদের ইনভাইট করেছে। রাজ অনেক রিকোয়েস্ট করার পর নিলাম রাজি হয়ে যেতে। নবীন, পূজা, জয়ন্ত, নিলাম গেল পার্টিতে। যথারীতি কেক কাটার পর জয়ন্তকে সবাই রিকোয়েস্ট করে একটা গান করার জন্য। রাজ গিটার এনে হাতে ধরিয়ে দেয়। সবার কথা রাখতে গিটারের টুংটাং শব্দ তুলে নিলামের দিকে একবার তাকিয়ে গাইতে লাগলো। নিলাম এতক্ষণ ওর বন্ধুদের সাথে গল্পে মেতেছিল, কিন্তু গানটা শুনে ওর বুকের ভেতর তোড়পাড় শুরু হলো। সঙ্গে সঙ্গে ওর হাসি মাখা মুখটা বিষণ্ণতায় ছেয়ে যায়। সে খুব ভালোই বুঝতে পারছে জয়ন্ত কাকে উদ্দেশ্য করে এই গানটা গাইছে। ওর চোখের কোণে জল চিকচিক করতে লাগলো। ওর হৃদয়টা আজকে খাঁচের মতো টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মনে পড়ে গেল সেদিনকার স্বপ্নের কথা। তবে কি সে সত্যি সত্যি এবারও জয়ন্তকে হারাতে বসেছে? না না, এ হতে পারে না। সে তার জয়ন্তকে হারাতে পারবে না। তাকে ছাড়া সে বাঁচবে কি করে? আমি এসব কি ভাবছি? আমার জয়েন মানে সে আমার হলো কবে থেকে? তবে কি নিজের অজান্তেই ও আমার মনের রাজ্য দখল করে নিয়েছে? আমি কি ওকে ভালোবাসতে শুরু করেছি? কথাগুলো ভাবতেই দু হাতে মাথা চেপে ধরে বসে পড়ে। কেন জানি জয়ন্তের গানটা শুনে ওর বুক ফেটে কান্না আসছে। নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে আর ভাবতে পারছে না কিচ্ছু। দৌড়ে বাইরে বেরিয়ে আসে। নিলামকে দৌড়ে যেতে দেখে নবীনকে ডাকতে ডাকতে পিছু নেয়, কিন্তু নিলাম কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। নবীন সেখানেই বোকার মতো দাঁড়িয়ে পড়ে। লে হালুয়া, এই ছেমড়ির আবার কি হলো? এমন পাগলের মতো চলে গেল কেন? ধুর সাই, আমার হয়েছে যত জ্বালা। জয়ন্তের বাচ্চা, তোর চক্কর পরে আমার জীবনটাই তেনা তেনা। বিড়বিড় করতে করতে নবীন বাড়ির ভেতরে গেল। জয়ন্ত এতক্ষণ চোখ বন্ধ করে গান গাইছিল, কারণ চোখের জলগুলো যেন কেউ না দেখতে পায়। তাই নিলামের ওভাবে চলে যাওয়াটা সে দেখতে পায়নি। নবীন গিয়ে ওকে সবটা বলে জয়ন্তর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে ওখান থেকে। নবীন সহ সবাই হাঁ করে তাকিয়ে থাকে ওর যাওয়ার পানে। কেউ কিচ্ছু বুঝতে পারছে না কি হয়েছে। এদিকে নিলাম বাড়িতে এসে দরজা লক করে প্রিয়ন্তের ছবিটা বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর জয়ন্ত হন্তদন্ত হয়ে বাড়িতে ঢোকে। মিতা ছেলেকে দেখে কিছুটা ঘাবড়ে যায়। ওর চোখ মুখ লাল হয়ে আছে, হয়তো খুব কান্না করেছে তাই। কিন্তু কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই জয়ন্ত বলে উঠলো, মা, নিলাম কোথায় গো? ওকে তো দেখলাম দৌড়ে নিজের রুমে যেতে। কেন, কি হয়েছে বলতো? ও কান্না করছে কেন? মিতা আরো কিছু বলতে যাবে তার আগে জয়ন্ত উপরে উঠে যায়। নিলামের দরজার সামনে এসে ওকে ডাকতে লাগে। নিলাম, নিলাম, দরজা খোল, দরজা খোল প্লিজ। সরি রে, বিশ্বাস কর আমি তোকে হার্ট করতে চাইনি রে। আসলে তখন এই গানটাই আমার মনে হয়েছিল, তাই গিয়েছি। প্লিজ আমার কথাটা শোন। নিলাম, নিলাম। কেন এসেছিস তুই? বেঁচে আছে কিনা দেখতে? চিন্তা করিস না, এত সহজে আমি মরবো না। চলে যা এখান থেকে, চলে যা তুই। একটি বার দরজাটা তো খোল প্লিজ। না না না, আমি খুলবো না দরজা, চলে যা তুই। অনেক বলার পরও দরজা খুলল না নিলাম। নিরাশ হয়ে নিজের রুমে চলে গেল সে। গভীর রাত, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু দুটি রাত জাগা পাখির চোখে ঘুম নেই। দুই জোড়া চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা পানি। একজন নিজের ভালোবাসা প্রকাশ করে তার প্রেয়সীকে না পাওয়ার যন্ত্রণায়, আরেকজন ভালোবাসা প্রকাশ না করতে পারার যন্ত্রণায়। সমপরিমাণ ব্যথা বুকে নিয়ে ফটফট করছে দুইজন দুই প্রান্তে। একজন আরেকজনের ব্যথা অনুভব করতে পারছে ঠিকই, কিন্তু কোনো এক দৃশ্যর কারণে কেউ কাউকে আপন করে নিতে পারছে না। এরই নাম কি ভালোবাসা? আচ্ছা, ভালোবাসা কেন এত যন্ত্রণাদায়ক? কেন এত কাছে থেকেও দুজন দুজনের থেকে এতটা দূরে? কিসের এত জড়তা? কেন এমন হতে হলো? তবে কি এটাই ভাগ্যের লিখন? এক সপ্তাহ পর অপারেশন থিয়েটারের সামনে নবীন পায়চারি করছে। মিতা পূজাকে জড়িয়ে ধরে কান্না করছে। পূজা বারবার চেষ্টা করছে মিতাকে শান্ত করতে, কিন্তু মিতা কিছুতেই শান্ত হচ্ছে না। নিতিন বোবার মতো ওটি রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। নিলাম পড়শিকে নিয়ে একটা চেয়ারে বসে নীরবে কাঁদছে। ওর ভুলের জন্যই তো আজ জয়ন্তর এই অবস্থা। নিজের প্রতি নিজের খুব ঘৃণা হচ্ছে তার। একটু খেয়াল করলেই হয়তো আজ এমনটা হতো না। কিছুক্ষণ আগের ঘটনা। নিলাম পড়শিকে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। পড়শির হাতে অলিভ অয়েল একটা বোতল ছিল।
ভুলবশত সেটা ঢাকনা খুলেছিল। পড়শি এটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খেলছে, যার দরুন কিছু অয়েল সিঁড়িতে পড়ে যায়। সেই সময় ব্যস্ত হয়ে মোবাইলে কথা বলতে বলতে জয়ন্ত সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। 3টে সিঁড়ি পেরোতেই অয়েলে পা লেগে পিছলে পড়ে যায় জয়ন্ত। হাত লেগে সিঁড়ির সাইডে থাকা কাঁচের ফুলদানিটা ভেঙে যায়। গড়িয়ে পড়ার কারণে কাঁচের টুকরোগুলো ওর গায়ে ঢুকে যায়। পায়ে হাতে মারাত্মক ইনজিউরি হয়। কপাল কেটে ধড়ধড় করে রক্ত ঝরতে লাগে। নিলাম ওর অবস্থা দেখে জয়ন্ত বলে এক চিৎকার দিল। নিলামের চিৎকার শুনে মিতা ও নিতিন দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। জয়ন্তর রক্তাক্ত দেহটা মাটিতে পড়ে থাকতে দেখে বাবুই বলে চিৎকার করে সেখানে অজ্ঞান হারায় মিতা। নবীন রুমেই ছিল। তাড়াতাড়ি করে এসে জয়ন্তর এমন অবস্থা দেখে হতভম্বের মতো দাঁড়িয়ে পড়ে। তারপর সাথে সাথে কল করে অ্যাম্বুলেন্স আনায়। বর্তমান ওটি থেকে ডক্টরকে বেরোতে দেখে নবীন দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে, ডক্টর, জয়ন্ত এখন কেমন আছে? জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। মাথায় প্রচণ্ড রকমের আঘাত পেয়েছে। হাত পায়ে মারাত্মক ইনজুরি, শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। বাঁ হাতের হাড়টা ফেটে গেছে। পায়ের গোড়ালির রক্ত ছিঁড়ে গেছে। সারা গায়ে কাজ ফুটে গভীর ক্ষতে পরিণত হয়েছে। এখন তো শুধু ঈশ্বরের ভরসা, তিনিই পারেন ওনাকে বাঁচাতে। ওকে কি একটিবার দেখতে পারি প্লিজ? রোগীকে কিছুক্ষণ পর বেডে দেওয়া হবে, তখন দেখতে পাবেন। কথাগুলো শুনে মিতা বেশ জোরেই কেঁদে ওঠে। নীলাম মুখের শাড়ির আঁচল চেপে ধরে কান্না করতে থাকে। নিতিন কিচ্ছু বলছে না, চুপটি করে দাঁড়িয়ে আছে। সে যে পারছে না চিৎকার করে কাঁদতে, কারণ সে যে পুরুষ মানুষ। নবীন ও পূজার চোখ বেয়ে পানি পড়ছে, তবুও কোনো মতে নিজেকে সামলিয়ে নবীন ডক্টরের হাত ধরে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, প্লিজ ডক্টর, যে কোনো কিছুর মূল্যেই হোক আপনি জয়ন্তকে বাঁচিয়ে দিন। ও যে আমার প্রাণ, ওকে ছাড়া যে আমি মরে যাব। দরকার হলে শহরের বেস্ট সব ডক্টরদের খবর দিয়ে আনান, যত টাকা লাগে আমি দেব। শুধু আমার বন্ধুকে সুস্থ দেখতে চাই। বলেই নবীন ডক্টরের পা ধরে ফ্লোরে বসে পড়ে কাঁদতে কাঁদতে। নবীনের কান্না দেখে ডক্টরের চোখেও পানি চলে আসে। বন্ধুর জন্য কেউ এমনটা করতে পারে তার জানা ছিল না। প্রকৃত বন্ধুত্ব বোধহয় একেই বলে। প্লিজ আপনি শান্ত হন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। ডক্টর সাহেব, হাসান, রাকেশ, পল্লব ও কাকন কিছুক্ষণের মধ্যেই এসে যাবেন। ডক্টর রাজ যাদের কথা বলছেন ওরা শহরের নাম করা ডক্টর। নবীন কোনো মতে নিজেকে সামলায়, তাকে যে ভেঙে পড়লে চলবে না। 5 ঘন্টা চলে গেছে কিন্তু এখনো জয়ন্তের জ্ঞান ফেরেনি। মিতা কয়েকবার জ্ঞান হারিয়েছে কান্না করতে করতে। পাশের রুমে মিতাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। পূজা সেখানেই আছে। জয়ন্তর কেবিনে নিতিন বসে আছে। নবীন দৌড়ে ওপরে আসে ডক্টরদের সাথে। নিলাম কেবিনের বাইরে বসে আছে এক ধ্যানে জয়ন্তর দিকে তাকিয়ে। এখন আর ওর চোখে কোনো জল নেই। জয়ন্তর অ্যাক্সিডেন্টের কথা শুনে নিলামের বাবা মাও এসেছে। পড়শিকে এখন নিলামের মাই দেখাশোনা করছে, কারণ জয়ন্তকে বেডে শিফট করার পর থেকে নিলাম সেখানেই বসে আছে, এক চুলও নড়ছে না। নিলাম যেন পাথর হয়ে আছে। 12 ঘন্টা পর জয়ন্তর জ্ঞান ফেরে। জয়ন্তর জ্ঞান ফিরতেই সবাই একে একে ওর সাথে দেখা করতে যায়, কিন্তু নিলাম এখনো বসে আছে বাইরে। ডক্টর চেক আপ করে বলে গেছে সে এখন বিপদ মুক্ত, তবে কিছুদিন ওকে হসপিটালে অ্যাডমিট থাকতে হবে। অনেক বলে কয়ে নবীন পূজাকে দিয়ে মিতা ও নিতিনকে বাড়িতে পাঠায়, নয়তো দুজনেই অসুস্থ হয়ে যাবে। নিলামের বাবা মাও চলে যায় পড়শিকে নিয়ে। এখন শুধু নবীন আছে ওর কাছে। ঘুমের ইঞ্জেকশন দেওয়াতে জয়ন্ত এখন ঘুমিয়ে আছে। নবীন বাইরে বেরিয়ে নিলামকে দেখে সে অবাক, কারণ সে সেই আগের মতোই বসে আছে, একটুও নড়াচড়া করছে না। নবীন ওর পাশে বসে আস্তে করে নিলামের কাঁধে হাত রেখে বলে, কিরে, বাড়ি গেলি না কেন? আর কত সময় এভাবে বসে থাকবি? এভাবে থাকলে যে শরীর খারাপ করবে। নিলামের কোনো হেলদোল নেই দেখে নবীন একটু ঝাঁকিয়ে বলে, নিলাম, নিলাম, কথা বলছিস না কেন? দেখ, জয়ন্ত এখন ঠিক আছে। এভাবে থাকলে তো তোর শরীর খারাপ করবে। এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না নিলাম। নবীনকে ঝাপটে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আমি খুব খারাপ, তাই না রে? যাকে একটু ভালোবাসি সেই আমাকে ছেড়ে চলে যায়। প্রিয়ন্ত চলে গেছে, এখন আবার জয়নও ছেড়ে যেতে চাইছিল। আমি একটা অপয়া, অলক্ষণে। কেন বিধাতা আমাকে নিয়ে গেলেন না? আমি যা আর সইতে পারছি না। কি যা তা বলছিস? দেখবি সব ঠিক হয়ে যাবে। জয়ন্ত খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওর চোখ মুছিয়ে দিয়ে ওকে সোজা করে বসিয়ে বললাম, আর কান্না করিস না প্লিজ, প্লিজ চল আমার সাথে।
নবীনের কথা শুনে নিলাম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল। যেখানে যাবার কথা সেখানে আগে চল তো। বলেই নবীন নিলামের হাত ধরে জয়ন্তর কেবিনে এসে ঢুকে পাশের চেয়ারটায় বসিয়ে দেয় নিলামকে। তুই একটু বস, আমি 2 মিনিট আসছি। বলেই নবীন কেবিন থেকে বেরিয়ে যায়। নিলাম অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে জয়ন্তর দিকে। খুব করে ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরতে, কিন্তু ওর অসুস্থতা এবং অজানা কোনো কারণে ধরতে পারছে না। কাঁপা কাঁপা হাতে জয়ন্তর হাতটা এনে বুকে চেপে ধরে কান্না করতে থাকে নিলাম। নবীন কিছুক্ষণ পর খাবার নিয়ে রুমে আসে। নিলামকে কাঁদতে দেখে কিছুক্ষণ চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। সেই সকালে নাস্তা করেছিল, সারাদিনের ধকলে আর কিচ্ছুটি খাওয়া হয়নি। রাত 12টা বেজে গেছে, এবার তো কিছু খাওয়া দরকার। নিলাম যা তো, ওই ওয়াশরুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। সারাদিন ধরে এক ফোঁটা পানিও মুখে পড়েনি, তাড়াতাড়ি যা। আমি খাবো না রে, তুই এগুলো নিয়ে যা। আচ্ছা তুই না খেয়ে থাকলে কি জয়ন্ত সুস্থ হয়ে যাবে? বেশি কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। দেখ সারাদিন আমিও কিছু খাইনি, পেটের ভেতর কিন্তু ইঁদুর ছানারা দৌড়াদৌড়ি করছে। বলেই নবীন নিলামকে এক প্রকার জোর করে ওয়াশরুমে পাঠায়। নবীন বিরিয়ানির প্যাকেট খুলে সামনে রেখে নিলামের জন্য অপেক্ষা করতে থাকে। নিলাম ফ্রেশ হয়ে এসে বসে। একটা প্যাকেট নিলামের দিকে এগিয়ে দেয় নবীন। আমি খাবো না, তুই খা। না বললে তো আমি শুনছি না, তোকে খেতেই হবে। জয়ন্তর দিকে তাকিয়ে বলে নিলাম। সারা দিন ধরে জয়নেরও কিছু খাওয়া হয়নি, তাই না রে? তুই জানিস না জয়ন যে খিদে একেবারেই সহ্য করতে পারে না। জানি তো, তবে কি করে খাবে সে? ও কি খাওয়ার অবস্থায় আছে নাকি? জ্ঞান ফিরুক তখন খাবে। কিছু বিরিয়ানি হাতে নিয়ে ওর মুখের দিকে এগিয়ে নিয়ে বললাম, নে হাঁ কর, তোকে খাইয়ে তারপর আমি খাবো। কিরে হাঁ কর না, আমার যে প্রচণ্ড খিদে পেয়েছে। নিলাম আর কিচ্ছু বললো না, জানে বলেও কোনো লাভ হবে না, তাই চুপচাপ খেতে লাগলো। কিন্তু ওর গলা দিয়ে খাবার নামছে না। পানি দিয়ে কোনো মতে একটু খেলো, একটু খেয়ে আর খাবে না বলে নিলাম উঠে গেল। কি আর করার, ও মেয়ে যখন না করেছে তবে আর ওকে খাওয়ানোর সাধ্য কারও নেই। তাই নবীনও আর কিচ্ছু না বলে খেয়ে নিল। প্রাইভেট হসপিটাল বলে অনেক সুবিধা। কেবিনে 2টো বেড। নবীন নিলামকে উদ্দেশ্য করে বলল, নিলাম গিয়ে শুয়ে পড়, অনেক রাত হলো তো। তুই ঘুমাবি না? না, আমার ঘুম আসছে না। সারাদিন অনেক ধকল গেছে তোর উপর দিয়ে, এবার তো একটু রেস্ট নে। না লাগবে না, আমি ঘুমালে কখন আবার জয়ন্ত জেগে যাই, ওর যদি কোনো কিছু দরকার পড়ে। তার চেয়ে বরং তুই ঘুমা। আচ্ছা একটা কাজ কর, এখন তুই একটু রেস্ট নে, আমি থাকবো জয়নের পাশে। যদি প্রয়োজন হয় তবে তোকে আমি ডাকবো, এরপর তুই থাকবি, আমি ঘুমাবো। নিলামের এমন কথা শুনে নবীনও রাজি হয়। আর হবে নাই বা কেন, সারাদিন যা ধকল গেল তার উপর দিয়ে সত্যি এখন একটু বিশ্রামের প্রয়োজন ওর। তাই আর কিছু না ভেবে নবীন গিয়ে শুয়ে পড়ল। কিন্তু শুয়ে থাকতে পারছে না, শুধু এপাশ ওপাশ হচ্ছে। ওর প্রচন্ড মাথা ব্যথা করছে। নবীনের এমন অবস্থা দেখে নিলামের আর বুঝতে বাকি রইল না ব্যাপারটা কি। 7 বছরের বন্ধুত্ব, তাই তিনজনকে হাড়ে হাড়ে চেনে। নিলাম উঠে গিয়ে নবীনের মাথা টিপে দিতে লাগলো। কারো হাতের স্পর্শে নবীন চোখ মেলে তাকালো। কিরে তুই এখানে? কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? আরে না না, আর কাকে আশা করবো? লাগবে না, তুই যা, আমি ঠিক আছি। থাক, আর পাকামো করতে হবে না। লাগবে কি লাগবে না সেটা আমি ভালো করে জানি, সো আমাকে জ্ঞান দিতে হবে না। এবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো তো, দেখবে ভালো লাগবে। নিলামের কথা শুনে নবীনও আর দ্বিমত করলো না, কারণ এমনটাই দরকার ছিল এখন। নিলাম একটা কথা বলবো। সব কিছু কি ঠিক করে নেওয়া যায় না? দেখ না ছেলেটা কতটুকু কষ্ট পাচ্ছে। যা হয়েছে সব তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র। প্লিজ ওকে তুই ক্ষমা করে আপন করে নে না। নিলাম চুপ করে পুরো কুচকে নবীনের দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছিস কেন? আমি যদি ফিরে আসি ওর জীবনে, তবে পূজার কি হবে? নিলামের এমন কথায় নবীন কিছুটা ভেবা জায়গা খেয়ে গেল। কি বলবে এখন? সত্যিটা কি বলে দেবে না থাক, যে খেলাটা শুরু করেছে সেই না হয় সমাপ্তিটা টানবে। নবীন কিছু বলতে গিয়েও থেমে গেল। নবীনকে চুপ থাকতে দেখে নিলাম বলতে লাগলো, কি রে, কিছু বলছিস না কেন? মানে ওর একটা ব্যবস্থা হয়ে যাবে। মনে মনে ভাবতে লাগলাম, তার মানে আমি যা ভাবছি তাই কি ঠিক? ও আচ্ছা, তবে এই ব্যাপার। ঠিক আছে, আমিও দেখে নেব। এরপর দেখবি
এই নিলাম কি করতে পারে। কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে নবীন ঘুমিয়ে পড়ে। নিলাম আস্তে আস্তে সেখান থেকে উঠে জয়ন্তর সামনে যায়। মনের পাতায় ভেসে ওঠে জয়ন্ত ও নবীনের সাথে কেটে যাওয়ার সময়গুলো। সম্পর্কটা তো আজও আগের মতোই থাকতে পারত যদি না এমন একটা ভয়াবহ ঝড় আসতো। ভার্সিটির দিনগুলো ছিল সব থেকে স্মরণীয়। একসাথে বসে দুষ্টুমি করা, মারামারি করা, একসাথে ঘুরতে যাওয়া। নিলামের কানে বারবার ভেসে আসছে নবীনের বলা শুধু একটা কথা, দেখ, তুই চাইলে সব কিছু ঠিক আগের মতো হতে পারে। তুই আগে নিলাম হয়ে ফিরে আয় না প্লিজ। আচ্ছা, আমি চাইলে কি সব আগের মতো হয়ে যাবে? আমি চাইলে কি প্রিয়ন্ত আবার ফিরে আসবে আমার জীবনে, নাকি প্রিয়ন্তের জায়গায় জয়ন আসবে? আমি কি পারবো জয়নকে প্রিয়ন্তের জায়গাটা দিতে পারবো? না তো, আমার নিঃশ্বাসে বিশ্বাসে সবটা জুড়ে তো শুধু প্রিয়ন্তই আছে। তবে কিভাবে সব আগের মতো হবে যেখানে আমার প্রিয়ন্তই নেই? প্রিয়ন্তকে তো সব উজাড় করে দিয়েছি, আর যে কিছুই অবশিষ্ট নেই। কি দিব তোকে? জয়ন্তর হাত ধরে কান্না করতে করতে এইসবই ভাবছে নিলাম। কাঁদতে কাঁদতে জয়ন্তর হাত ধরে একটা সময় বেডে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে নিলাম। ভোরবেলা জয়ন্তর জ্ঞান ফেরে। হাতটা নাড়াতে গেলে হাতে টান অনুভব করে সে। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখতে পায় নিলাম ওর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। জয়ন্ত এক ধ্যানে তাকিয়ে আছে নিলামের দিকে। একদিনে নিজের কি হাল করেছে মেয়েটা, তার মানে সামথিং সামথিং। জয়ন্ত একটু মুচকি হাসে, মনে মনে বলতে লাগে, পাগলি একটা, মুখে যতই বলুক না কেন কিন্তু মনে মনে ঠিকই আমার জন্য ফিল করে। তো মিসেস, আমিও দেখব কতদিন এভাবে চলে। আজ না হয় কাল ধরা তো আপনাকে দিতেই হবে। নিলামের দিকে তাকিয়ে থাকতে থাকতে কিছুক্ষণ পর সেও ঘুমিয়ে পড়ে। সকালে পূজা, মিতা, নিতিন, নিলামের বাবা মা আসে। পূজা জয়ন্তর পাশে বসে আছে, সেটা দেখে নিলামের গা যেন জ্বলে যাচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছে না। পড়শিকে জয়ন্ত পাশে বসিয়ে রেখেছে। পড়শি ওর ছোট ছোট হাত দিয়ে জয়ন্তর গাল মুখ ছুঁয়ে দিচ্ছে, আর মুখ দিয়ে অদ্ভুত অদ্ভুত আওয়াজ করছে, কখনো কখনো পাপ্পি দিচ্ছে। জয়ন্তকে দেখে যেন ওর প্রাণ ফিরে এসেছে। ওর মুখভঙ্গিমা বলে দিচ্ছে যে সে জয়ন্তকে কতটা মিস করেছে। পড়শি জয়ন্তকে দেখতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে ভাব এমন যে শুধু জয়ন্তকেই সব নিলাম ওর কিছুই না। মেয়ের অবস্থা দেখে নিলামের মনটা কিছুটা ছোট হয়ে গেল। নিজের পেটের সন্তানের কাছে ও তার এমন দাম দিল। হসপিটালে আসার পর থেকেই সে জয়ন্তকে নিয়ে ব্যস্ত। ওর যে মা আছে সেদিকে কোনো খেয়ালই নেই মেয়েটা। নিলাম কয়েকবার চেষ্টা করেছে পড়শিকে কোলে নিতে, কিন্তু পড়শি কেঁদে কেটে এক করে দিয়েছে। সে জয়ন্তকে ছাড়া আর কারো কাছে যাবে না। মেয়ের এমন ব্যবহারে নিলাম পারছে না হাত পা ছড়িয়ে ছিটে কান্না করে দেবে, কিন্তু তবু মেনে নিতে হচ্ছে। 3 দিন হয়ে গেল জয়ন্ত হসপিটালে, কিন্তু নিলাম একটা বারের জন্য এক চুলও নড়েনি জয়ন্তকে ছেড়ে। সবাই অনেক করে বলেছে বাড়ি ফিরে যেতে, কিন্তু নিলামের এক কথা, সে কোথাও যাবে না জয়ন্তকে একা রেখে। এতে সবাই অনেক খুশি হলেও পড়শির কথা ভেবে কিছুটা রাগও হয়। এইটুকু একটা দুধের শিশু, সে কিভাবে মা ছাড়া থাকবে? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো পড়শিও মায়ের সিদ্ধান্তে একমত, সেও থাকতে চায় মায়ের সাথে। কিছুতেই জয়ন্তকে ছেড়ে যাবে না বলে এক প্রকার জেদ ধরেছে। কোনো মতেই ওকে হসপিটাল থেকে নিয়ে যাওয়া যাচ্ছে না। অবশ্য নবীন আছে ওদের দেখভাল করার জন্য, তাই বাধ্য হয়েই মা মেয়েকে রেখে যেতে হচ্ছে। পূজা মিতার সাথেই আছে। 1 সপ্তাহ পর জয়ন্তকে রিলিজ দেওয়া হয়। জয়ন্তকে বাড়ি নিয়ে আসা হবে, তাই নিতিন ও নবীন গেছে হসপিটালের সমস্ত ফর্মালিটিস পূরণ করতে। নবীনের ফোনটা বন্ধ হয়ে আছে, তাই উপায় না পেয়ে পূজার দাদা জয়ন্তকে কল করে। জয়ন্ত কথা বলার পর ওর মুখটা মলিন হয়ে যায়। মিতা ও নীলাম জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। পূজা একটু বাইরে গেছে। জয়ন্তকে চিন্তিত দেখে মিতা বলে, কি হয়েছে বাবুই? জয়ন্ত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, পূজার মা খুব অসুস্থ, তিনি ব্রেন স্ট্রোক করেছেন। ঠিক তখনই পূজা কেবিনে আসতে নেয়। জয়ন্তর বলা কথাটা শুনে ওর হাত থেকে কফির মগটা পড়ে যায়। কিছু পড়ার শব্দ শুনে সবাই দরজার দিকে তাকায়। পূজা মা বলে চিৎকার করে সেখানেই বসে পড়ে। মিতা দৌড়ে গিয়ে পূজাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর নিতিন ও নবীন কেবিনে আসে। পূজাকে কাঁদতে দেখে নবীন জিজ্ঞেস করে কি হয়েছে। তখন জয়ন্ত সব বলে নবীনকে। নিতিন, মিতা, জয়ন্ত, নীলাম
গাড়ি করে ওদের বাড়িতে চলে আসে। নবীন পূজাকে নিয়ে ওর গাড়িতে করে পূজাদের বাড়িতে চলে যায়। পূজার মাকে রুমে শুইয়ে রাখা হয়েছে। পূজা দৌড়ে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। নবীন পূজার দাদার সাথে কথা বলে। ওনার কন্ডিশন তেমন ভালো না, বাইরের দেশে নিয়ে গেলে হয়তো ওনাকে বাঁচানো যাবে। দাদা, বাবারও তো হার্ট সার্জারি করতে হবে, তাই বলি কি আপনি বাবা মাকে নিয়ে সিঙ্গাপুর চলে যান, আমি সব ব্যবস্থা করছি। নবীনের কথা শুনে প্রণয় ওকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। পূজাদের আর্থিক অবস্থার তেমন ভালো না, তাই প্রণয় ওর বাবা মার এতদিন চিকিৎসা করাতে পারেনি। নবীন ওর বাবা মায়ের চিকিৎসা করাবে শুনে খুব খুশি হয়। থ্যাংক ইউ ভাই। আমি এমন এক হতভাগা যে নিজের বাবা মাকে ভালো চিকিৎসাও করাতে পারিনি। আজ আমার অক্ষমতার জন্য বাবা মার এই অবস্থা, যেখানে তাদের নিজের সন্তান কিছু করতে পারছে না, আর সেখানে তুমি মেয়ের জামাই হয়ে। ছি ছি দাদা, এটা আপনি কি বলছেন? আমি কি ওনাদের কিছু না? আমি তো তাদের আরেকটি সন্তান। পূজার বাবা নবীনের কাঁধে হাত রেখে বলে, জামাই না, আমি আপনার আরেকটি ছেলে। এদিকে নিলাম গাড়িতে বসে বসে ভাবছে, আচ্ছা, পূজা যদি সত্যি জয়ন্তকে বিয়ে করে থাকে, তবে সে বেশিরভাগ সময় নবীনের আশেপাশে ঘুরঘুর করে কেন? আর জয়ন্ত যখন হসপিটালে ছিল তখন সে কেন জয়ন্তর পাশে থাকেনি? আমি ছিলাম বলে হয়তো বা। বেশ, এটা না হয় মেনে নিলাম, কিন্তু আজ ওর মায়ের অসুস্থতার কথা শুনে জয়নের বুকে না গিয়ে কেন নবীনকে আঁকড়ে ধরেছে? জয়ন অসুস্থ বলে? না, সেটা হলে তো নবীনকে আঁকড়ে ধরতো না জয়নের সামনে। যতই হোক, স্বামীর সামনে তো আর অন্য ছেলেকে এভাবে জড়িয়ে ধরা যায় না। আর জয়ন্ত এখন মোটামুটি সুস্থ, সেও তো কিছু বললো না। ব্যাপারটা কি? তবে কি এর মাঝে অন্য কোনো মানে লুকিয়ে আছে যেটা আমি জানি না? আমাকেই খুঁজে বের করতে হবে আসল রহস্য কি। নিলাম বাইরের দিকে তাকিয়ে এইসবই ভাবছে, আর জয়ন্ত এক ধ্যানে নিলামের দিকে তাকিয়ে ভাবতে থাকে। এই কদিনে নিজের কি হাল করেছে পাগলিটা। ঠিক মতো ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, ও ঠিক মতো কিছুই করেনি। আমি জানি নিলাম তুইও আমাকে ভালোবাসিস, কিন্তু মুখে স্বীকার করছিস না। তবে আমি হেরে যাবার পাত্র নই রে। যেভাবেই হোক তোর মুখ থেকে স্বীকার করিয়ে ছাড়ব যে তুই আমাকে ভালোবাসিস। ওরা ভাবনার জগতে থাকতে থাকতে গাড়ি এসে বাড়ির সামনে থামলো। নিতিন গাড়ি ব্রেক কষার সাথে সাথে ওদের ধ্যান ভাঙলো। নিতিন ও দারোয়ান মিলে জয়ন্তকে ধরে ধরে বাড়ির ভিতরে নিয়ে গেল। সিঁড়ি বেয়ে উঠতে গেলে নিলাম বলে ওঠে, বাবা, একটা কথা ছিল। আমার কথা শুনে ওরা আমার দিকে তাকায়। কি করে যে বলি, তাই মাথা নিচু করে আমতা আমতা করে বলে উঠলাম, আসলে বাবা, পূজা তো নেই, আর জয়ন্ত অনেক অসুস্থ, ওর দেখভাল করার জন্যও তো কাউকে প্রয়োজন, তাই না? আমি বলি কি, যদি কিছু মনে না করো তবে ওকে আমার রুমে নিয়ে গিয়ে রাখি। নিলামের কথা শুনে নিতিন ও মিতার মুখে হাসি ফুটে উঠল। জয়ন্ত তো পারছে না খুশিতে লুঙ্গি ডান্স দিতে, তবে আফসোস, সবার হাসি মাখা মুখটা নিলাম দেখতে পায়নি। ভাবে কি করে? নিলাম যে এখনো নিচের দিকে তাকিয়ে আছে। নিতিন বলল, ঠিক আছে মা, তুই যা, ভালো মনে করিস। এবার নিলাম কৃতজ্ঞতার চোখে তাকালো নিতিনের দিকে। নিতিনও একটা মুচকি হাসি দিয়ে ওকে আশ্বস্ত করলো। রাত 11টা। নিলাম রুমের বাইরে পায়চারি করছে। কি ভেবে যাবে সেই রুমে জয়ন্ত যে এখনো জেগে আছে? ভীষণ লজ্জা প্লাস অস্বস্তি লাগছে ওর। এদিকে জয়ন্ত সেই কখন থেকে অপেক্ষা করছে নিলামে, কিন্তু মহারানী আসার কোনো নামগন্ধই নেই। সে পড়শিকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই 1 সপ্তাহ পর পড়শিও আজ যেন নিশ্চিন্তে ঘুমাচ্ছে জয়ন্তর বুকে। জয়ন্ত বারবার দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু নিলামের কোনো খবরই নেই। ধুর বাবা, পেতনির আজ আবার কি হলো? অন্যদিন হলে তো 10টা বাজার আগে রুমের দরজা বন্ধ করে দিত, কিন্তু আজ কেন আসছে না? মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। ইচ্ছে তো করছে দাঁড়িয়ে ধরে তুলে এনে একটা আছাড় মারি। হাসবি না তো তবে কেন আধিক্যতা করে নিজের রুমে আমাকে আনতে গেলি? আমি মরি বা বাঁচি তাতে তোর কি? ঠিক আছে, আসিস না, যা কোনো ভূতের সাথে গিয়ে রাত কাটা। বিড়বিড় করে এসব বলতে বলতে রাগে অভিমানে জয়ন্ত চোখ বন্ধ করে নিল। নিলাম উকি দিয়ে দেখলো জয়ন্ত চোখ বন্ধ করে আছে। বিড়বিড় করে বলে উঠল, যাক বাবা, খাটাসটা তবে এবার ঘুমিয়েছে। নিলাম চুপি চুপি চোরের মতো রুমে ঢুকে লাইট অফ করে
আস্তে করে বিছানার এক সাইডে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর জয়ন্ত চোখ মেলে তাকায়, নীলাম ঘুমিয়ে গেছে। জানালা ভেদ করে আসা হালকা আলোয় নীলামের মুখটা আবছা আবছা দেখা যাচ্ছে। জয়ন্ত এক ধ্যানে তাকিয়ে আছে নীলামের দিকে। খুব করে ইচ্ছে করছে ওকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে, কিন্তু অজানা কোনো এক জড়তায় সে পারছে না। নীলামের চোখে মুখে ছোট ছোট চুলগুলো আছড়ে পড়েছে। সেটা দেখে জয়ন্তর খুব রাগ হলো। এই চুলগুলো না বড্ড বেশি প্যারা দেয়, এখনই পড়তে হলো ওদের। ও যে ওর মায়াবতীটাকে দেখে চোখের তৃষ্ণা মেটাতে চায়, কিন্তু ওদের জন্য হিংসে হচ্ছে, তাই তো নীলামের মুখটা ঢেকে দিয়েছে। জয়ন্ত আলতো হাতে সেগুলো সরিয়ে দেয়। কারো স্পর্শ পেয়ে নীলাম হালকা কেঁপে ওঠে। এই কাঁপাটাই যেন ওকে ঘায়েল করে দেয়। নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে তার। বারবার ইচ্ছে করছে ওর প্রেয়সীকে নিজের মাঝে জড়িয়ে নিতে, কিন্তু আফসোস, অসুস্থতা ও জড়তার জন্য সে পারছে না। জয়ন্ত আস্তে আস্তে অনেক কষ্টে নীলামের কাছে ঘেঁষে যায়। এবার তো আরো স্পষ্ট সে তার প্রেয়সীকে দেখতে পাচ্ছে। তাকিয়ে থাকতে থাকতে একটা সময় সেও পাড়ি জমায় ঘুমের দেশে। সকালের হালকা রোদের স্নিগ্ধ আলো চোখে পড়তেই নীলামের আর মোড়া ভেঙে উঠে বসে। পাশে তাকাতেই দেখতে পায় জয়ন্তকে। বাচ্চাদের মতো গুটি সুটি মেরে পড়শিকে জড়িয়ে ঘুমিয়ে আছে। কেটে গেল আরো 5টা দিন। জয়ন্ত এখন একটু একটু দাঁড়াতে পারে, তবে একা না, কোনো কিছুতে ভর করে। এই কয়টা দিন নীলাম ওর অনেক যত্ন করেছে, তবে বেশি একটা কথা হয়নি দুজনার মাঝে। নবীন প্রতিদিন সকাল বিকেল এসে দেখে গেছে জয়ন্তকে। কাল পূজা বাড়ি ফিরবে, কথাটা শুনে নীলামের মনটা খারাপ হয়ে যায়। তবে কি পূজা ওকে নিয়ে যাবে? না না, এ হতে পারে না। জয়ন আমার, একান্তই আমার। আমি ওকে কোথাও যেতে দেব না। দরকার হলে চুলের মুঠি ধরে পূজাকে এ বাড়ি থেকে বের করে দেব। ওকে জয়নের ধারের কাছেও ঘেঁচতে দেব না। নীলাম এসবই ভাবছে আর দুচুর মতো ফুলছে। রাতে পড়শি বায়না ধরেছে ওর ঠাম্মির সাথে ঘুমোবে। কি আর করা, মেয়ের জেদের কাছে হেরে গেল নীলাম। রাত প্রায় 12টা নাগাদ নীলাম রুমে ঢোকে। এই কয়েকদিন তো পড়শি ওদের মাঝে ভারত বাংলাদেশ বর্ডার হয়েছিল, কিন্তু আজ তো সে নেই। আজ কি করবে? নীলাম ধীর পায়ে বিছানায় উঠে যেন জয়ন্ত জেগে না যায়। তারপর আস্তে করে আশ্রয় হয়ে এক হাতের ওপর ভর রেখে ঘুমন্ত জয়ন্তর মুখের দিকে তাকিয়ে রইল এক ধ্যানে। বিড়বিড় করে বলতে লাগলো, কাল তো পূজা চলে আসবে, তখন কি ওর কাছে চলে যাবি? নিজে নিজে প্রশ্ন করে আবার নিজে কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, ওর কাছে যেতে বললে তো ঠ্যাং ভেঙে দেবো না। তুই শুধু আমার কাছে থাকবি, শুধু আমার কাছে। বলেই কিছুটা ঝুঁকে আসে। নীলামের উষ্ণ নিঃশ্বাস এসে বারবার আছড়ে পড়ছে জয়ন্তর মুখে। এক অন্যরকম শিহরণ বয়ে যেতে লাগলো জয়ন্তর গায়ে। ওরও নিঃশ্বাস ভারী হতে লাগলো। নীলাম চোখ বন্ধ করে ক্রমশ এগিয়ে যেতে লাগলো জয়ন্তর দিকে। জয়ন্ত এতক্ষণ ঘুমের বাহানা করেছিল, কিন্তু এবার আর পারছে না, তাই চট করে চোখ খুলে ফেললো। নীলামের কাঁপা কাঁপা ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলাম যেই ওর কপালে ঠোঁট ছোঁয়াতে নেবে, অমনি জয়ন্ত ওর ঠোঁট এগিয়ে দিল। নীলাম তো ওর নিজের মাঝে নেই, সে ডুবে আছে অজানা কোনো সুখে, তাই ঠিক বুঝতে পারছে না সে কি করছে। নরম কিছু অনুভব করতে পেরে পিট পিট করে চোখ খুলতে গেলে তার সাথে সাথে জয়ন্ত চোখ বন্ধ করে নিল। ভাব এমন যেন সে গভীর ঘুমে আচ্ছন্ন। জয়ন্তকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। নীলাম ভ্যাবাচাকা খেয়ে যায় জয়ন্তর এমন আচরণে। নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে নিলাম, কিন্তু জয়ন্ত তো জয়ন্তই। এতদিনে পাখি স্ব ইচ্ছায় ধরা দিয়েছে, তাকে কি আর এমনি এমনি ছেড়ে দেবে নাকি? নীলাম মাথা তুলে বোঝার চেষ্টা করছে জয়ন্ত ঘুমিয়ে আছে না জেগে আছে। তাই আস্তে করে বলে উঠলো, জয়ন, এই জয়ন, কি করছিস? এভাবে ধরেছিস কেন? ছাড় না। কি রে, কথা কি কানে যায় না? পেতনি, আমি কি তোকে জোর করে আমার কাছে এনেছি নাকি? তুই তো নিজে এসে ধরা দিয়েছিস, আর এখন পালাতে চাইছিস? মেসেজ শাকচুনি, আমি কি এতই বোকা নাকি, হ্যাঁ, যে আপনারটাকে সারা দেব আর পাখি ফুরুত হোক? আগে না, আমি এতটাও বোকা না। ইচ্ছে মতো ডাক, দরকার হলে মাইক দিয়ে চিৎকার কর। আজ তোর ডাকে সারা দেব না, এবং তোকে আমি ছাড়ছিও না। আজ তোকে আমার বুকেই থাকতে হবে। মনে মনে এসবই ভাবছে, আর ভেতরে ভেতরে অষ্ট হাসিতে ফেটে পড়ছে। ওই হাতির বাচ্চা, তুই না অসুস্থ, তবে এত শক্তি এলো কোথা থেকে? ধুর বাবা, ভালো লাগে না। এখন আমি কি করব? নীলামকে জ্বালাতে জয়ন্ত ঘুম ঘুম কণ্ঠে বলে উঠত,
পূজা তো ছটফট কেন করছো? হাতে ব্যথা পাবে তো? বলি আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ওকে। পূজার নামটা শুনেই নীলামের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, বন খাটাস একটা, ঘুমের মধ্যেও পূজাকে নিয়ে স্বপ্ন দেখে। কেন রে, আমাকে কি তোর চোখে পড়ে না? আমি মনে মনে পড়ে উঠলাম, বাহ, এত জেলাস! আগে জানতাম না তো বেবি। তোকে চোখে পড়বে না তো কাকে পড়বে শুনি? চোখে পড়ে বলেই তো তোকে জড়িয়ে ধরে আছি। তুই তো আমার সব। নীলাম অনেক চেষ্টা করেও যখন ছুটতে পারলো না, তখন হাল ছেড়ে দিয়ে চুপটি করে জয়ন্তর বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘুমের দেশে পাড়ি দিল। জয়ন্ত এখনো ঘুমায়নি। ঘুমোবে কি করে যদি ওর পরিটা হারিয়ে যায় সেই ভয়ে? মনে মনে বলতে লাগলো, পাগলি একটা, ভাঙবে তবু মচকাবে না। থ্যাঙ্কস বুঝকি, আজকে তোর জন্য এটা হলো। তুই বুঝিস আমার কষ্ট, কিন্তু তোর এই থামড়ি মাটা মোটেও বোঝে না রে। নীলামের মাথায় হাত পড়াতে পড়াতে বলতে লাগলাম, জানিস নিলাম, বহুদিনের স্বপ্ন আজ পূরণ হলো। এতদিন তো এটাই চাইতাম, কবে এমন করে তোকে বুকে জড়িয়ে ঘুমাবো, কবে সবটা ঠিক হয়ে যাবে। প্লিজ আমাকে ছেড়ে যাস না, তোকে ছাড়া যে আমি মরি যাবো রে। বলে নীলামের মাথায় একটা কিস করে। নীলামও কিছুটা নড়ে চড়ে জয়ন্তকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আজ অনেক দিন পর একটা শান্তির ঘুম দিল নীলাম। সকালের আলো চোখে পড়তেই নীলাম পিট পিট করে চোখ খোলে। নিজেকে জয়ন্তর বুকে আবিষ্কার করে কিছুটা চমকে ওঠে। পরক্ষণে রাতের কথা মনে হতেই মুচকি হেসে ওঠে। উঠতে গেলে বুঝতে পারে জয়ন্ত ওকে ভালোবাসার পরম আবেশে জড়িয়ে রেখেছে। নীলাম মাথাটা একটু তুলে জয়ন্তর দিকে তাকায়। ও ঘুমিয়ে আছে। নীলাম অপলক নয়নে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর একটু মুচকি হেসে জয়ন্তর ঠোঁটে একটা গভীর কিস করে। তাতে জয়ন্ত একটু নড়ে চড়ে ওঠে, হাতের বাঁধন একটু আলগা করে দেয়। সেই সুযোগে নীলাম উঠে পড়ে। ঘড়ির দিকে তাকাতেই ও চোখ চড়ক গাছ। 10টা বাজে। সর্বনাশ, এত বেলা পর্যন্ত সে ঘুমালো। জয়ন্তর দিকে তাকিয়ে মৃদু এসে ওর চুলগুলো এলোমেলো করে কপালে আরেকটা চুমু দিয়ে বলে, থ্যাঙ্কস রে, এত সুন্দর একটা ঘুম উপহার দেওয়ার জন্য। আসলেই তোর ওই উন্মুক্ত বুকটাই আমার সুখের একমাত্র ঠিকানা। আগে যেমন ছিল এখনও তেমনই রয়ে গেছে। সারা জীবন এভাবেই আঁকড়ে রাখিস। বলেই ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। জয়ন্ত কেমন আছে গো? আগের থেকে অনেকটা বেটার। আরে তোমাকে তো বলাই হয়নি, জয়ন্ত তো নিলামের রুমে পারমানেন্টলি সিট হয়ে গেছে। না, এটা হতে পারে না। আমার জয়ন কেন ওর রুমে থাকবে? তুমি এই কথা কেন আগে বলনি? পূজার চিৎকার শুনে নবীন ভ্যাবাচাকা খেয়ে খুব জোরেই ব্রেক কষলো। তারপর বোকার মতো পূজার দিকে তাকিয়ে রইল। পূজার মুখে দুষ্টু হাসি দেখে আসল কাহিনীটা বুঝতে পেরে একটা শয়তানি হাসি দিয়ে এক টানে পূজাকে নিজের অনেকটা কাছে নিয়ে নিল। আকস্মিক ঘটনায় পূজা একটু ভরকে যায়। নবীনের ঘোর লাগা চোখের ভাষা বুঝতে পেরে শুকনো একটা ঢোক গিলে আমতা আমতা করে বলে উঠলো, কি হয়েছে? এমন ভাবে তাকিয়ে আছো কেন? নবীন পূজাকে এক টানে কোলে বসিয়ে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে, আরেক হাতে পূজার ঠোঁটে স্লাইড করতে করতে বলে, একটু আগে কি যেন বলছিলে? কখন কি বললাম? ওই যে বললে না তোমার জয়ন্ত, জয়ন্ত বুঝি তোমার, তাই না? তবে আমি কে? কখন বললাম আমার জয়ন? আমার তুমিই তো আমার সব। সে তো জয়নদা। আর কি? আর কিছু বলতে পারলো না পূজা। নবীন ওর ঠোঁট জোড়া দখল করে নিল। পূজা ছটফট করছে নিজেকে ছাড়াতে, কিন্তু নবীন আরো শক্ত করে জড়িয়ে ধরে। ওর ঠোঁটে বাইট বসিয়ে দেয়। পাক্কা 10 মিনিট পর ওকে ছাড়ে। দুজনেই হাঁপাতে থাকে। নিজের ঠোঁট মুছতে মুছতে কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে উঠলো, এটা কি হলো? কোনটা? রাক্ষস একটা, মনে হয় জীবনেও কিছু খাইনি। খাইছি তো, 1 সপ্তাহ না খেয়ে আছি, তুমি জানো না বুঝি? তাই বলে এত জোরে কামড় দিবা? পূজার কথা শুনে নবীন মুচকি এসে ওর ঘাড়ে মুখ গুজে দিয়ে স্লো ভয়েসে বলল, আরে পাগলি, এটাকে কামড় বলে না, লাভ বাইট বলে। কসুর বাইট, ছাড়ো আমাকে। বলেই নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু নবীন তো নবীনই, সে আরো শক্ত করে জড়িয়ে ধরে কপালে কপাল ঠেকিয়ে নাকে নাক ঘষতে ঘষতে নেশা লাগা কণ্ঠে বলে ওঠে, এই চলো না, অপূর্ণ কাজটা আজ পূর্ণ করে ফেলি। কি? এখানেই না হয় বাসর
আর কিছু বলার আগেই পূজার মুখ চেপে ধরে বলে, ছি, কি বলছো এসব? লুচু পোলা, তোমার মুখে কি কিছুই আটকায় না নাকি? এই দিন দুপুরে এসব বলতে লজ্জা করছে না তোমার? লজ্জা? লজ্জা করবে কেন? আমি কি অন্য মেয়েদের ওসব বলেছি নাকি? আমি তো আমার বিয়ে করা বউকে বলেছি। নো মিস্টার, এখন না। যতদিন না জয়ন্দা ও লিমার সম্পর্কটা ঠিক হচ্ছে ততদিন এসব কিছুই হবে না। পূজার কথা শুনে নবীন কিছুটা বিরক্তি নিয়ে ছেলেটাকে ঘুষি মেরে বিড়বিড় করে বলতে লাগে, দূর, কেন যে আমার প্রমিস করতে গিয়েছিলাম, নিজের ভুলে নিজেই ফেসে গেছি। ওই শালাকে তো আজকে আমি আলু ভর্তা বানাবো। শালা নিজেও পারলো না, আমারটাও হতে দিল না। বিয়ে করে কিভাবে ব্যাচেলার থাকা যায়? নবীনের বিড়বিড় করা দেখে পূজা ফেক করে হেসে উঠল। পূজার হাসি দেখে নবীনের গা জ্বলে জ্বলে যাচ্ছে। হাসো হাসো, যত পারো হেসে নাও। মজা নিচ্ছ তো? দিন আমারও আসবে, আজ একটা হেস্তু নেস্তু করেই ছাড়বো। এই যে হাফ মেন্টাল, থুকু ফুল মেন্টাল, বকবকানি শেষ হলে গাড়ি স্টার্ট দিন। আর কত? নবীন পূজার দিকে রাগী লুকে তাকিয়ে তারপর গাড়ি স্টার্ট দেয়। নবীনের এমন ফেস দেখে পূজা মুখ টিপে হাসতে লাগে। পূজা জয়ন্তকে মেসেজ করে ওর প্লেন বলে। জয়ন্ত তো হেসে খুঁটুকুটি। বাড়ি ফিরে পূজা নিতিন ও মিতার সাথে কথা বলছে। ঠিক তখনই নীলাম কিচেন থেকে বাইরে আসতে যাবে। পূজার চোখ পড়ে ওর দিকে। নীলামকে দেখে মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। ভাব এমন যেন অনেক আকাঙ্ক্ষিত কাউকে খুঁজছে সে। তারপর মুখে একটু লজ্জা মাখা ভাব নিয়ে মিতার উদ্দেশ্যে বলে ওঠে, মামুনি, তোমার ছেলে কোথায় গো? তাকে যে দেখছি না। আমি এসেছি শুনেও একটা বারও দেখতে এলো না যে। পূজার এমন লজ্জা মাখা অভিমানী ফেস দেখে নিতিন, মিতা, নবীন তো হা করে ওর দিকে বোকার মতো তাকিয়ে আছে। নবীন মনে মনে ভাবতে লাগলো, যা বাবা, এটা কি হলো? এমন ভাব ধরেছে যেন ওই শাকচুন্নিটা যেন আমি না জয়ন্তই ওর স্বামী। আশেপাশে চোখ বোলাতেই চোখ পড়লো কিচেন রুমের দিকে। নিলাম কটকুটির মতো তাকিয়ে আছে পূজার দিকে। কাছে পেলে হয়তো এক্ষুনি টুপ করে খেয়ে ফেলতো। ও আচ্ছা, তবে এই ব্যাপার। আমিও তো ভাবছি কি এমন হলো আমার পেতনি রানীর হঠাৎ করে যে এত পরিবর্তন হলো। নিলামের বাচ্চা, আজ তোর কারণে আমার দুই বন্ধু বিবাহিত ব্যাচেলার। তোকে তো আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। তাই আগুনে ঘি ঢালতে বলে উঠলাম, আরে পূজা, তোমাকে তো বলাই হয়নি জয়ন্ত তো এখন নিলামের রুমেই থাকে। আমার কথা শুনে পূজা অবাক হবার ভান করে বলল, কি নিলামের রুমে মানে? আর এই কথাটা তুমি আমায় আজ বলছো? তোমরা থাকো, আমি উপরে গেলাম। বলি এক টুকা দৌড়ে ওপরে চলে যেতে লাগলো পূজা। পূজাকে যেতে দেখে নিলামও ওর পিছু নিল। নির্বাক শ্রোতা হয়ে নিতিন ও মিতা শুধু বসে বসে দেখতে লাগলো। এটা কি হলো? যা হবার কথা ছিল তাই হলো। কিছুক্ষণ পর তিনজনই হু হু করে এসে উঠল। মিতা নবীনের কান টেনে ধরে বলে উঠল, বাদরের দল, তলে তলে এত কিছু কেন? লেগে আছিস মেয়েটার পিছে? আহ মামুনি, লাগছে তো। তুমি কি আমার কানটা ছিঁড়ে ফেলবে নাকি গো? ছেঁড়ার হলে তো ঠিকই ছিঁড়ে ফেলতাম। লোকে ঠিকই বলে উপকারীরে বাগে খায়। আরে আমরা তো তোমার ছেলে, যাতে তাড়াতাড়ি সুখী দম্পতি হয় সেই মিশনে নেমেছি। তাই তো এত আয়োজন। আর তুমি আমার কান ছেঁড়ার কথা ভাবছো। যাও, আর উপকারী করবো না। মিতা নবীনের কান ছেড়ে দিয়ে ওকে বুকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আমার ছেলে বহু ভাগ্যর ফলে তোর মতন এমন একটা বন্ধু পেয়েছে রে বাবা। নবীন ও মিতার মুখে মাথা রেখে আলতো করে জড়িয়ে ধরে বলে ওঠে, কেন গো, আমি কি তোমার ছেলে না নাকি? বাবা মা কানাডা যাবার পর থেকে তো তোমাদেরকেই আমি তাদের জায়গাটা দিয়েছি। জানো মামুনি, আমার একটুও মনে হয় না যে আমার বাবা মা পাশে নেই, কারণ তোমরাই যে আমার সব। আর সত্যি কথা বলতে তোমাদের ছেড়ে থাকতে পারবো না বলেই আমি কানাডা চাইনি, দাদাই এত বলার পরেও। নবীনের মাথায় হাত বোলাতে বোলাতে বললে উঠলাম, হ্যাঁ রে বাবা, তুই আমাদের আরেকটা সন্তান, আর কখনো তোকে নিজের সন্তান ছাড়া জয়নের বন্ধু ভাবিনি রে। নবীন ওদের দুজনকেই জড়িয়ে ধরে। এদিকে পূজা উপরে আসছে দেখে নীলামও তার পিছু নেয়। সেটা বুঝতে পেরে পূজা একটা ভিলেনি হাসি দিয়ে কিছুটা আহ্লাদি কণ্ঠে রাখতে থাকে। জয়ন, এই জয়ন, কোথায় গো তুমি? আমি যে এসে পড়েছি। নীলামের এমন ডাক শুনে জয়ন্ত বিড়বিড় করে বলতে লাগলো, নাও, এসে গেছে আরেক ড্রামা কুইন।
কারো থেকে কেউ কম যায় না। আচ্ছা, এই মেয়েরা তো ড্রামা কি করে করে? বাবা গো, এই শাকচুনের ড্রামাগুলো যে আরো কত দেখতে হবে কে জানে। একটু জোরেই বলে উঠলাম, কেন গো, আমি তো এইখানে। পূজা রুমে ঢুকে জয়ন্তর সামনে এসে কিছুটা ঝুঁকে দাঁড়ায়। পেছন থেকে যে কেউ দেখলেই বুঝবে যে পূজা কিস করছে। পূজাকে এভাবে ঝুঁকে আসতে দেখে জয়ন্ত কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়। পূজা আস্তে করে বলে উঠল, প্লিজ রাগ করো না এমন করাতে। আসলে পিছনে নিলাম দাঁড়িয়ে আছে, তাই আর কি আগুনে ঘি ঢেলে দিলাম। বলেই পূজা একটা চোখ মারে। জয়ন্ত পূজার কথা শুনে মুখ টিপে হেসে দেয়। নিলাম দরজার পাশে দাঁড়িয়ে ওদেরকে এমন অবস্থায় দেখে রগে ফুঁসতে থাকে। হাত মুষ্টি বদ্ধ করে বিড়বিড় করে বলতে থাকে, জয়নের বাচ্চা, তোকে তো আমি কাঁচাই গিলে খাবো। খুব শখ না চুমু খাওয়ার? দাঁড়া, বের করছি। কেন রে, আমাকে তো কখনো এমন করে চুমু খাসনি, তবে কেন ওই মেয়েটাকে খাবি? রগে ফুঁসতে ফুঁসতে রুমে এসে পূজাকে এক টানে সোজা করে দাঁড় করিয়ে বলে উঠল। এসব কি হচ্ছে এখানে? নিলামের এমন কাণ্ডে পূজা ভ্যাবাচাকা খেয়ে যায়। কিছু বলতে যাবে নিলাম, তার আগেই ওকে এক প্রকার টানতে টানতে বাইরে বের করে দরজা বন্ধ করে দেয়। জয়ন্ত তো হ্যাবলার মতো তাকিয়ে রইল। নিলাম রগে কটমট করতে করতে ওর দিকে এগিয়ে আসতে থাকে। ওর চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। জয়ন্ত কিছুটা ঘাবড়ে গিয়ে একটা শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এইভাবে তাকাচ্ছিস কেন? হ্যাঁ, আমি আবার কি করলাম? নিলাম কিচ্ছু না বলে বড় বড় পা ফেলে ওর দিকে এগিয়ে যেতে লাগলো। সেটা দেখে জয়ন্ত তো রীতিমতো ঘামতে শুরু করে দিয়েছে। কি করবে এই মেয়ে, মারবে না তো আবার? জয়ন্ত ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসার আগেই নিলাম হঠাৎ এমন একটা কাজ করে ফেলবে জয়ন্ত তো তার স্বপ্নেও ভাবেনি। নিলাম আচমকায় জয়ন্তর ঠোঁট ছোড়া নিজের দখলে নিয়ে নিল। এক হাতে ওর গলা জড়িয়ে ধরে অন্য হাতে ওর চুল খামচে ধরে আছে। যত রাগ ক্ষোভ সব ওর ঠোঁটের ওপর প্রকাশ করতে লাগলো। একের পর এক বাইট দিতে লাগলো রাগে। জয়ন্ত তো বোকার মতো ওর কাজ কলাপ দেখতে লাগলো, কিন্তু কিছু বলতেও পারছে না, আর না পারছে সইতে। নিলাম ওর সমস্ত রাগ জয়ন্তর ঠোঁটের উপর ছাড়ছে। ঠোঁট কেটে রক্ত ঝরতে লাগলো, কিন্তু সেদিকে নিলামের কোনো ভ্রুক্ষেপ নেই। এদিকে জয়ন্ত বেচারা ব্যথায় অস্থির, সাথে খুব জ্বালাও করছে ঠোঁটে। ওর এক পর্যায়ে জয়ন্ত তো নিজেকে বাঁচাতে নিলামকে বাহুডোরে আবদ্ধ করে বিছানায় ফেলে দেয়। এছাড়া যে অন্য কোনো অপশন নেই ওর কাছে এই রাক্ষসীটার হাত থেকে বাঁচতে। ইস, কি মর্মান্তিক অত্যাচারী না করলো বেচারা মাসুম ঠোঁটের ওপরে। জয়ন্ত ওর ওপর ঝুঁকে আছে দেখে নিলাম ভ্যাবাচাকা খেয়ে যায়। সে করতে আসলো কি আর হয়ে গেল কি? উঠে আসতে গেলে জয়ন্ত ওকে বিছানার সাথে চেপে ধরে। সে যে আজ উন্মত্ত ভ্রমর ফুল, তাকে কি করে আটকাবে? নিলামের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে উঠল, শুরুটা যখন করেই ফেলেছিস, শেষটা না হয় আমি করি। বলেই নিলামের ঠোঁট জোড়া নিজের দখল করে নেয়। কতক্ষণ যে ছিল সেই হিসেবটা